বিএনপি প্রায় 22টা হেলথের এরিয়া তারা চিহ্নিত করেছিল নির্বাচনে ইশতেহারে। ধাপে ধাপে বাস্তবায়ন এই বছরে যেটা শুরু করা যায় সেটা হয়তো করবে। তো সেটার জন্য বাজেটটা রাখা যৌক্তিক ছিল, রেখেছে যে 1 লক্ষ স্বাস্থ্যকর্মীর বিষয়টা, যদিও এটা চিহ্নিত হয়নি যে এই স্বাস্থ্যকর্মী কারা, তাদের অর্গানোগ্রাম কি, বাট সেটা যদি বাজেটে রেখে না দেওয়া হয় তাহলে সেই কাজটা তো শুরু করতে পারবে না। বাজেটটা খরচ করার যে প্রক্রিয়াটা সেইটা যত তাড়াতাড়ি হবে, যত স্মুথ হবে, ততই এই বাজেটটা জনকল্যাণের কাজে লাগবে। বাংলাদেশে এই যে হাসপাতালগুলো মান নিয়ন্ত্রণের জন্য অ্যাক্রিডিটেশনে কি কি ব্যবস্থা আছে? কিছুই নাই আমাদের এখানে, কোনো অ্যাক্রিডিটেশন সিস্টেম আমাদের এখানে নাই। এটার জন্য যেটা করা সরকার ইমিডিয়েট যেটা করা দরকার সেটা হচ্ছে অ্যাক্রিডিটেশন একটা ইনস্টিটিউশন করা দরকার, এবং সেই ইনস্টিটিউশনে এসওপি থাকবে, সেই এসওপি অনুযায়ী হসপিটালগুলো পরিচালিত করবে। এই যে আগামীর বাজেট, এই জায়গায় কি এমন কোনো প্রণোদনা দেওয়া আছে যাতে করে বাংলাদেশের মানুষের দেশে বাইরে যাওয়ার প্রবণতা কমে আসতে পারে, কিংবা এই যে বিপুল অঙ্কের টাকা বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে এটাকে ঠেকাতে পারবে? না, সরাসরি তো প্রণোদনা নাই বা দেওয়ার সুযোগ নাই। তবে আমরা যদি সিস্টেম ইমপ্রুভ করতে পারি তখন হচ্ছে যে মানুষের বাইরে যাওয়ার প্রবণতা কমবে। নতুন যে মেডিকেল কলেজগুলো হয়েছে সেখানে সরকারি মেডিকেল কলেজগুলো, সেখানে শিক্ষক নাই, সেখানে স্টুডেন্টের থাকার জায়গা নেই, পরিবেশ নাই, তাদের ইন্টার্নশিপ করার জন্য 10-15 বছর হয়ে গেছে যে মেডিকেল কলেজগুলো, সেই মেডিকেল কলেজগুলোর কিন্তু এই ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করে নাই। তাহলে আমি সরকারকে রিকোয়েস্ট করবো যে এটা ঠিক আছে, মেডিকেল কলেজ হতে পারে, কিন্তু সেটা হলো সমস্ত ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করে। ক্যান্সার সহ প্রায় 9টা দুরারোগ্য ব্যাধির জন্য যে গরিব মানুষদের জন্য যে সাপোর্টটা দেওয়া হয়, এটা আগে 50,000 টাকা ছিল, এখন সেটাকে 1 লাখ টাকা করেছে। এটা একদিক দিয়ে ভালো। ওই জায়গায় ওই টাকাটা পাওয়ার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে যে সহজতর করা উচিত। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বাজেট নিয়ে মিডিয়া ভয়েসের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার একেএম জিয়াউল হক। সম্প্রতি 11ই জুন জাতীয় সংসদে আগামী বছরের স্বাস্থ্য বাজেট ঘোষণা করা হয়েছে। সারা দেশে এটি নিয়ে আলোচনা চলছে এবং স্বাস্থ্য বাজেট আসলে আমাদের স্বাস্থ্যকে সরাসরি প্রভাবিত করে। প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ দরিদ্র হয়ে যান, দারিদ্র্য বরণ করেন এই রোগের চিকিৎসা করতে গিয়ে। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করার জন্য, বিশেষ করে স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। স্যার, আপনি তো একজন স্বাস্থ্য অর্থনীতিবিদ, কাজেই আপনি বাজেট নিয়ে খুবই সচেতন। তো আগামীর যে অর্থ বছরের যে বাজেট ঘোষণা করা হলো, এই বাজেটকে আপনি একজন অর্থনীতিবিদ হিসেবে কিভাবে দেখছেন? দেখুন, এটা একটা নিঃসন্দেহে একটা বড় বাজেট। আমরা প্রথমবারের মতন জিডিপির 1% বাজেটটা ছুঁয়েছে, এবং যেটা ন্যাশনাল বাজেটের প্রায় 7.4%। তো সব কিছু মিলে এটা একটা বড় বাজেট। কিন্তু বড় বাজেটের এটা যদি একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে বড়টা কীভাবে হলো। আমরা জানি যে সরকার যে সময় ক্ষমতায় এসেছে 17ই ফেব্রুয়ারি, তখন কিন্তু বাজেট সার্কুলার অন যেটা, দ্যাট মিনস বাজেটের মূল প্রস্তুতি যেটা, সেটা কিন্তু হয়ে গেছে, যেটা সাধারণত মার্চ এপ্রিল থেকে বাজেট প্রণয়নের কাজটা শুরু হয়। তার মানে আগের সরকার, দ্যাট মিনস অন্তর্বর্তীকালীন সরকারের এই বাজেট মূলত গোড়াপত্তনটা করে গেছে, এই যে বাজেটটা প্রস্তাব করা হয়েছে আর কি। তাহলে সরকার হাতে ছিল ফেব্রুয়ারি 17 তারিখ আসার পর সরকারের সামান্য হাতে সময় ছিল। তখন সরকারের যেটা করেছে সেটা হচ্ছে যে তাদের রেগুলার বাজেট বা পরিচালন বাজেট যেটা, সেখানে কিন্তু হাত দেওয়ার বেশি সুযোগ নাই। সেটা নিয়মতান্ত্রিকভাবে অন্যান্য বছর যেরকম বাড়ে সেরকমই বেড়েছে আর কি। তাহলে থোক হিসাবে একটা বড় বরাদ্দ রাখা হয়েছে, সেটা হলো প্রায় 23,522 কোটি টাকা। এটাই হচ্ছে যে বাজেট বড় হওয়ার মূলে যে কারণটা সেটা। তো সেক্ষেত্রে আমি বলবো যেটা সেটা ঠিক আছে, কারণ সরকারের যেহেতু অনেকগুলো। কাইন্ডলি আমাকে বলবেন, এই যে থোক বরাদ্দ যেটি দেওয়া হলো, এটি আসলে কোন কোন জায়গায় সরকার ফোকাস করছে? না, এগুলো হচ্ছে যে বাজেট বক্তৃতায় কিছু তো সরকার বলেছে যে এই হেলথ কার্ড চালু করবে, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে, 5,000 ডাক্তার নিয়োগ করবে, হ্যাঁ, রুরাল হেলথ সিস্টেমটাকে ইন্টিগ্রেট করবে, ম্যাটার্নাল স্বাস্থ্যের উপর জোর দেবে, এরকম কিছু বিষয় বাজেট বক্তৃতা স্পষ্ট আছে। এর বাইরে যেটা আমরা জানি যে বিএনপি প্রায় 22টা তাদের হেলথের বিভিন্ন এরিয়া তারা চিহ্নিত করেছিল নির্বাচনে ইশতেহারে। তো সেগুলো এখানে হয়তো কিছু তারা ধাপে ধাপে বাস্তবায়ন এই বছরে যেটা শুরু করা যায় সেটা হয়তো করবে। তো সেটার জন্য বাজেটটা রাখা যৌক্তিক ছিল, রেখেছে। কারণ আপনি ধরেন যে 1 লক্ষ স্বাস্থ্যকর্মীর বিষয়টা, যদিও এটা চিহ্নিত হয়নি যে এই স্বাস্থ্যকর্মী কারা, তাদের অর্গানোগ্রাম কি, বাট সেটা যদি বাজেটে রেখে না দেওয়া হয় তাহলে সেই কাজটা তো শুরু করতে পারবে না। তাহলে সেই জন্য রাখা 5,000 ডাক্তার যদি মাঝপথে নিয়োগ দিয়ে ফেলে তাহলে সেটার তাদের বেতন ভাতা দেওয়ার জন্য বাজেটে তো লাগবে। তো সেক্ষেত্রে জন্য বাজেটটা রেখেছে, সেটা ভালো। এখন হচ্ছে যে এই বাজেটটা খরচ করার
যে প্রক্রিয়াটা সেইটা যত তাড়াতাড়ি হবে, যত স্মুথ হবে, ততই এই বাজেটটা জনকল্যাণের কাজে লাগবে। জি, ধন্যবাদ স্যার। স্যার, আমরা যেটা জানি যে স্বাস্থ্য খাতে বরাদ্দটাই শেষ কথা নয়, কারণ এর আগেও আমরা দেখেছি যে অনেক বিপুল বাজেট দেওয়া হয়েছিল, 41,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছিল গত বছর, মানে এই যে রানিং বাজেটে ছিল, কিন্তু এর থেকে কিন্তু বিপুল পরিমাণ অর্থ আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, ব্যবহার করা যায়নি বলে। তাহলে কি এটা এমন হতে পারে যে আসলে জনতুষ্টির জন্য একটি বিগ বাজেট শো অফ করা হলো, কিন্তু পরবর্তীতে সরকার আবার তার নিজস্ব প্রয়োজন মেটানোর জন্য আবার এখান থেকে বাজেট উইথড্র করতে পারে? বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? না, বিষয়টা ঠিক ওই রকম না। বিষয়টা হচ্ছে যেটা সরকার, দেখেন যে আমরা সরকারের যে আয়টা দেখলাম আর সরকার যে বাজেটটা দিল, সেখানে তো অনেক বড় একটা গ্যাপ আছে, তাই না? তার মানে এমনকি সরকারের যে পরিচালন বাজেটের যেটা, সেটাও রেগুলার আয় থেকে অনেক সময় আসে না। তার মানে সরকারকে কিন্তু ধার করেই এই খরচটা করতে হয়, বিশেষ করে ডেভেলপমেন্টের অংশটা, তাই না? এখন এটা নির্ভর করে, ধরেন যে প্রথম 6 মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় কি কতটুকু খরচ করতে পারলো। এখন 6 মাস পরে ধরেন যে একটা রিভিউ হয়, হ্যাঁ, এবং রিভিউতে দেখা গেল যে স্বাস্থ্য মন্ত্রণালয় তাকে যে বাজেট দেওয়া হয়েছে তার একটা বড় অংশ খরচ করতে পারে না, ওই 6 মাসে যেটা দেওয়া হয়েছে তার বড় একটা অংশ খরচ করতে পারে না। তখন ধরে নেয় যারা রিভিউ করে বা সরকার ধরে নেয় যে স্বাস্থ্য মন্ত্রণালয় এটা খরচ করতে পারবে না। অন্যদিকে টাকাটা তাকে দিতে হচ্ছে ধার করে এনে। এখন বছর শেষে ধরেন যে টাকাটা ধার করে এনে সরকারকে সেই ধারের ইন্টারেস্টও দিতে হলো, এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে টাকাগুলো ফেরত গেল, তাহলে হচ্ছে সরকারের ওখানে একটা বড় কনসার্ন থাকে, লুজিং কনসার্ন থাকে। সেই জন্য সরকার মাঝপথে রিভিউ করে। এমনিই তো সরকারের সংকট আছেই, যেহেতু এটা ধার করে আনা, রেভিনিউটা খরচ যে অনুপাতে সেই অনুপাতে হচ্ছে না, তাহলে সরকারের সংকটে আছে। তাই সেই সংকটের ভিতরে তখন সরকার দেখে যে কে খরচ করতে পারছে না, তখন দেখা গেল স্বাস্থ্য খরচ করতে পারে না, শিক্ষা খরচ করতে পারেনি। হোয়ারেজ দেখা যাচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে তাকে যেটা দিয়েছে তার প্রায় বেশিরভাগ অংশ খরচ করে ফেলছে, বা অন্য মন্ত্রণালয় খরচ করে ফেলছে। তখনই হচ্ছে স্বাস্থ্য থেকে নিয়ে নেওয়া হয়। এটা ঠিক ওই রকম না যে স্বাস্থ্যকে দেখানো হলো। কিন্তু এটা আসলে হতে পারে যেটা পারসেপশন, অনেকেই বলছেন যে আসলে আগে প্রথমে অনেক বড় একটা কিছু দেখানো হলো, পরে আসলে এটা রিভাইজ করা হবে, রিভাইজ বাজেটে এটা নির্ভর করবে হচ্ছে যে স্বাস্থ্য যদি এখন এটা খরচ করে ফেলতে পারে, সেই জন্য তো আমরা বলছি যে স্বাস্থ্য যত তাড়াতাড়ি খরচ করতে। এখন সরকার এইটুকু জানা আছে যে স্বাস্থ্য মন্ত্রী তারা কিন্তু বলছেন যে বরাদ্দ ব্যবহারের সক্ষমতার যে প্রশ্নটি রয়েছে, মানে যেটি বরাদ্দ হচ্ছে সেটি সক্ষমতার প্রশ্ন থাকছে খরচ করার ব্যাপারে। তো আসলে এই যে সক্ষমতার প্রশ্নটি কেন আসছে, বা এই বাজেটটি কি কোনো এমন কোনো প্রস্তাব বা এমন কোনো নীতিগত প্রস্তাবনা আছে যে সক্ষমতা বৃদ্ধি পেতে পারে? না, সেই রকম নাই। সক্ষমতা বৃদ্ধির জন্য নাই, সক্ষমতা বৃদ্ধির জন্য যেটা লাগবে সরকারের কিছু তৎপরতা লাগবে। হ্যাঁ, সেই তৎপরতার ভিতরে যেটা আছে সেটা হচ্ছে যে ধরেন যে আমাদের প্রথমে যে আমাদের যে সমস্ত কস্ট সেন্টারগুলো আছে, হ্যাঁ, আমাদের যেমন উপজেলা একটা কস্ট সেন্টার, তাহলে উপজেলা আছে প্রায় 450-500 মতো উপজেলা আছে। তারপরে হচ্ছে যে উপজেলা হেলথ অফিস আসছে, এরকম যে মেডিকেল কলেজ, ডিস্ট্রিক্ট হসপিটাল যে কস্ট সেন্টারগুলো আছে, হ্যাঁ, যেখানে খরচ হয়, তাহলে সেই কস্ট সেন্টারে যারা এটা পরিচালনা করছে, বিশেষ করে ওখানকার ম্যানেজার, তাদের দক্ষতার উপর একটা বড় দক্ষতা, কনফিডেন্সের উপর একটা বড় জিনিস নির্ভর করবে যে বাজেট খরচ করতে পারে কিনা। কিন্তু এর আনুষঙ্গিক অনেকগুলো বিষয় আছে, সেটা হচ্ছে যে তাদেরকে কত সহজে এই খরচ করার জন্য যে নিয়মকানুনগুলো আছে সেটা পারমিট করে। সাধারণত যেটা হয়, আমরা যদি পরিচালন বাজেটও দেখি, তো পরিচালন বাজেটে একটা বড় অংশ কিন্তু বেতন ভাতা। তো বেতন ভাতা তো এটা ডাইরেক্ট একটা খরচ, যে ওখানে যদি লোকবল থাকে তাহলে এটার জন্য তার খরচ না, নতুন লোক যদি নিয়োগ করা হয় তাহলে এটা খরচ হয়ে যাবে। কিন্তু যেটা হয় না সেটা হচ্ছে কেনাকাটা সংক্রান্ত বিষয়টা। না, রেভিনিউ বাজেটের যে অংশটা 10% 12% আমরা খরচ করতে পারি না, সেটাও কিন্তু কেনাকাটা সংক্রান্ত। তাহলে এই কেনাকাটার সাথে অনেকগুলো বিষয় জড়িত থাকে, যেমন ম্যানেজারের দক্ষতা, সেখানে পারচেজ কমিটি যেটা আছে তাদের দক্ষতার উপর নির্ভর করে, তারপরে হচ্ছে যে প্রকিউরমেন্টের যে জটিলতাগুলো আছে সেটার উপর নির্ভর করে, লোকাল যে এই যে ধরেন যে প্রকিউরমেন্টের যে থ্রেডগুলো আছে সেইটার উপর নির্ভর করে, আমাদের অ্যাকাউন্টিং অডিট সিস্টেমের স্বচ্ছতার উপর নির্ভর করে, তাই না? অনেকগুলো বিষয়ের উপর কিন্তু নির্ভর করে। এই জায়গাগুলোতে সরকার যদি হাত দিতে পারে তাহলে ওই 10% যে অব্যয়িত থাকে, আনস্পেন্ড থাকে, সেটা কিন্তু খরচ করা সম্ভব। অন্যদিকে যে জায়গায় খরচ হয় না সেটা হচ্ছে উন্নয়ন বাজেটে। উন্নয়ন বাজেটে, রেগুলার উন্নয়ন বাজেট আমরা যেটা বলি যেটাও আছে, আর এই বছর যেটা নতুনভাবে দেওয়া হবে সেটাও একটা বড় কনসার্ন হয়ে দাঁড়াচ্ছে আর কি। তাহলে উন্নয়ন বাজেটের মেইন প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে
যে আমাদের পিডি একটা বড় জিনিস, যে পিডি যোগ্য পিডি পাওয়া যায় না, প্রজেক্ট ডিরেক্টর পাওয়া যায় না। পিডির ক্যাপাসিটির ও সমস্যা আছে, তার ক্যাপাসিটি বৃদ্ধির জন্য সমস্যা নেই। আমাদের যে ফার্মগুলো সিলেকশন করা হয় সেই ফার্ম সিলেকশন প্রসেসেও আমাদের নানা রকমের দন্যতা আছে, আমলাতান্ত্রিক জটিলতা আছে, এবং সেখানে যে সবসময় যোগ্য ফার্ম যে কাজটা পায়, যতই আমরা ইজিপি করিয়া যাই করি, আমাদের সিস্টেমে তো সবসময় কিছু লোপফলস থাকে, তাই না? তাহলে সেই জায়গাগুলোতে যোগ্য পিডি, যোগ্য ফার্ম যদি করা যায় এবং পিডির মেয়াদও যদি থাকে, চাকরির বয়স 3 বছর আছে, প্রজেক্টের সাথে 6 বছর, তাহলে সেরকম পিডি হলে তো হবে না। মানে ঘন ঘন প্রশ্ন করছি স্যার এই রিলেটেড, যে প্রজেক্টগুলোর ব্যাপারে যেটি বলা হয় যে একটি প্রজেক্ট রেডি করে প্রস্তাবনা তৈরি করতে করতে অর্থ বছর প্রায় শেষ পর্যায়ে চলে আসে এবং পরবর্তী বছরে এই বাজেটটি ফেরত যাচ্ছে, কিন্তু পরবর্তী বছর নতুন করে শুরু করতে হচ্ছে। তাহলে অনেকেই বিভিন্ন রকম প্রস্তাবনা দিচ্ছে, যেটিকে মার্চ করে দেওয়া যায় কিনা বা ধারাবাহিকভাবে দেখানো যায় কিনা, এই জায়গায় আপনার কোনো পরামর্শ? এখানে বিষয় সেটা হচ্ছে যে ধরেন যে অলরেডি কিছু প্রজেক্ট সরকার হয়তো এটা ডিপিপি আকারে এই টেকনিকে পাস হয়েছে অথবা এটা অ্যাপ্রুভাল আছে, তো সেটার জন্য প্রতি বছরই সরকার একটা টাকা দেয়, এই যেটা আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বলে থাকি আর কি। তাহলে সেইটা খরচ একটা বিষয়। আর হচ্ছে যে নতুন প্রকল্প নিয়ে সেইটা একনেকে পাশ করে, তার জন্য কিন্তু বাজেট দেওয়া আরেকটা বিষয়। এখন এই বছরে এই বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যে টাকাগুলো দেওয়া হয়েছে, সেই টাকাগুলো হচ্ছে যে আদার দান থোক বরাদ্দ, সেটা হচ্ছে যে অলরেডি চলমান যে সমস্ত প্রকল্প আছে, তাহলে সেগুলোর পিডি আছে, সেগুলো খরচ হচ্ছে। কিন্তু এখানেও জটিলতা যেটা, সেটা হচ্ছে যে পিডিদের প্রবলেম আছে, পিডিরা সহযোগিতা পায় না, তার ক্যাপাসিটির প্রবলেম আছে, দেশের এই যে প্রকিউরমেন্ট সংক্রান্ত নিয়ম কানুনে নানা রকমের জটিলতা আছে, এই কারণে ওই জায়গাটাতে কিন্তু খরচ করতে পারে না। আর নতুন প্রকল্প যেটা হবে, যদি এই যে আমরা যেটা বললাম যে 22,000 প্রায় 23,522 কোটি টাকার যে থোক বরাদ্দ, সেটার জন্য আমাদের কিন্তু প্রজেক্ট প্রথমে নিতে হবে, সেটা প্রজেক্ট ডিজাইন করতে হবে, তারপরে প্রজেক্ট অনুমোদন করতে হবে, তারপরে খরচের বিষয়টা হয়ে যায়। তাহলে এই জায়গাটা আমাদের থ্রেটটা রয়ে গেছে যে আমরাই 1 বছরের ভিতরে এত কাজ করে তারপরে এই টাকাটা বাস্তবায়ন করতে পারবো কিনা, থ্রেটটা এখানে। স্যার, আমরা বলছিলাম যে স্বাস্থ্য খাতে আসলে এবার বেশ বরাদ্দ দেওয়া হয়েছে, নিয়মিত বরাদ্দের চেয়ে অনেক বেশি, তো আসলে কি এই বৃদ্ধি যথেষ্ট কিনা? আমি বলবো যেটা, সেটা হলো যে পরিচালন বাজেট যেটা, সেটার জন্য এটা যথেষ্ট না, কিন্তু সরকারের হাতে সময় ছিল না, মানে আমাদের প্রেক্ষাপটটা বুঝতে হবে, সরকারের জন্য সময় ছিল না, কারণ তারা যখন ক্ষমতায় এসেছে তখন হচ্ছে যে যেটা বলা হলো যে তখন BC 1, দ্যাট মিনস বাজেট সার্কুলার অন হয়ে গেছে, তার মানে বাজেট রেডি হয়ে গেছে, তখন কিন্তু পরিচালন বাজেটে বড় পরিবর্তনের সুযোগ নাই। কারণ হচ্ছে যে আমরা জানি যে আমাদের প্রচুর পোস্ট ভ্যাকান্ট রয়েছে, তাই না, এবং বিভিন্ন স্তরে প্রচুর পোস্ট ভ্যাকান্ট রয়েছে, এবং বিশেষ করে আমাদের যে এই সাপোর্ট স্টাফের যে পজিশনগুলো শূন্য রয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট বলেন ক্লিনার বলেন, এই যে ফিল্ড লেভেল ওয়ার্কার বলেন, সেইগুলোতে যদি সরকার নিয়োগ দিতে পারতো তাহলে কিন্তু এখানে পরিচালন বাজেটটা বেড়ে যেত। সো এইরকম ভ্যাকান্ট পোস্ট বা নতুন লাইন আইটেম তৈরি করা, এটা সরকার সুযোগ পায়। আমি জিনিসটা জানতে চাই যে আন্তর্জাতিকভাবে বলা হয় যে জিডিপির 5% হওয়া উচিত বা টোটাল বাজেটের 15%, তো এই বাংলাদেশের যে বাস্তবতায়, তো সেখানে আপনি এই যে 1% পর্যায়ে নিয়ে যাওয়া, এটিকে কিভাবে দেখছেন, বা আসলে বাংলাদেশের যে সক্ষমতা, এটা আসলে কোন পর্যায়ে পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব বর্তমানে? দেখেন যে আমাদের তো এতদিন 1% ছিল না, সো এই বছর একটা প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা 1% ছুঁয়েছে বা 1% একটু বেশি হয়েছে। এই নিশ্চয়ই ধারাটা অব্যাহত রাখবে, যেহেতু তাদের পলিটিক্যাল কমিটমেন্ট আছে যে 5% নেবে। কিন্তু আপনার পরের কোশ্চেন যেটা, সেটা হলো বাংলাদেশের বাস্তবতা আসলে কতটুকু যাওয়া সম্ভব। এটা দেখেন যে আমরা যদি বলি যে এখন যে জিডিপি, সেই জিডিপি হিসেবে যদি আমরা 5% বাজেট দেখি, তাহলে সেটা বাজেটের স্বাস্থ্য বাজেটের সাইজটা দাঁড়ায় প্রায় 3,50,000 কোটি টাকা। ঠিক আছে, তার মানে হচ্ছে যে এখন আমরা পেলাম প্রায় 70,000 কোটি টাকা। হ্যাঁ, আর তাহলে এর প্রায় অনেক গুণ, তাই না? তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই 70,000 কোটি টাকা যদি আমরা এফেক্টিভলি খরচ করতে পারি, তাহলে নেক্সট ইয়ারে কিন্তু
হয়তো 1.5% অফ দ্য জিডিপি এইটার যৌক্তিকতা তৈরি হবে। সেইভাবে ধাপে ধাপে আমাদের আসলে প্রয়োজন যেটা সেটা হলো বাংলাদেশের কনটেক্সটে 5% সরকার দিতে পারবে না, কখনো দিতে পারবে না। কেন দিতে পারবে না সেটা হচ্ছে যে এই 5% যদি জিডিপি দেখে তাহলে সেটা হচ্ছে যে আমাদের টোটাল বাজেটের কত পার্সেন্ট দাঁড়ায়। আমাদের টোটাল বাজেটের প্রায় দাঁড়ায় কিন্তু আমাদের ধরেন যে 3.5 লক্ষ কোটি টাকা, এই বছর ছিল 9,38,000 কোটি টাকার বাজেট। তার মানে এটা টোটাল বাজেটে প্রায় 30% বেশি। তাহলে স্বাস্থ্যকে যদি 30% দেয়, শিক্ষাকে যদি 30% দেয়, তাহলে সরকার বাকি মন্ত্রণালয়গুলোকে কি দেবে? তাহলে আমাদের কতটুকু দরকার? আমরা যদি ধাপে ধাপে 2-2.5 বড় জোর 3% পর্যন্ত যেতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য যথেষ্ট। কিন্তু এটা এই বাজেটটা খরচ করার সক্ষমতা তৈরি করতে হবে। মানে বাজেট দিলাম কিন্তু জনকল্যাণে কোনো কাজে লাগলো না, বাজেটটা বিভিন্ন জায়গায় চলে গেল। তাহলে আপনি যদি আমরা যদি একটা পাত্রের কথা চিন্তা করি, যে পাত্রে ধরেন যে পানি আছে, কম আছে, এখন আপনি বেশি পানি দিলেন কিন্তু পাত্রের ধারণ ক্ষমতা নেই, তাহলে তো উপচে পড়ে যাবে। স্যার, আমি একটি সম্পর্ক বা এই রিলেটেড আরেকটি প্রশ্ন, যে আপনারা বলে থাকেন, আপনাদের অর্থনীতিবিদ আছেন, বলে থাকেন যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, অর্থাৎ একজন ব্যক্তি, বাংলাদেশের একজন নাগরিক, সে 80% খরচ করে চিকিৎসার জন্য, যেখানে পৃথিবীর উন্নত দেশগুলো বা অনেক দেশই আসলে 10-20% খরচ করে। তো আগামী যে প্রস্তাবিত বাজেট, এখানে আসলে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমিয়ে আনার জন্য? দেখুন, মানে সরকারের যেটা বলছে সেটা হচ্ছে যে সরকার ইন্টিগ্রেটেড প্রাইমারি হেলথ কেয়ার চালু করবে। বিশেষ করে গ্রামে, ইউনিয়নে আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র আছে বা পরিবার কল্যাণ কেন্দ্রটা আছে, সেটাকে সরকার এটাকে ইন্টিগ্রেট করে এটা একটা ভালো স্বাস্থ্যকেন্দ্র করবে, এটা একটা হাব তৈরি করবে প্রাইমারি স্বাস্থ্যকেন্দ্র আর কি। তাহলে সরকারের চিন্তা যেটা সেটা হলো, ওটা যদি হয় তাহলে প্রাইমারি কেয়ারের এখন যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো দূর হবে আর কি। এবং প্রতিটা ওয়ার্ডে স্বাস্থ্যকর্মী মাধ্যমে বাড়িতে বাড়িতে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য সরকার বলছে, যদিও সরকারের এই জায়গাটাতে এখনও পর্যন্ত কংক্রিট কোনো সিদ্ধান্ত হয়নি। আমার মতে যেটা সেটা হচ্ছে যে আমাদের ইউনিয়নে আমাদের ওয়ার্ড লেভেলে যে কমিউনিটি ক্লিনিক আছে সেটা যে নামেই ডাকি আমরা, সেটাকে রেখে ওখানে যে সেবাটা দেওয়া হচ্ছে সেটাকে রেখে তারপরে হচ্ছে যে ডোমিসিলারি সেবাটা দিলে সেটাই হচ্ছে যে সুবিধা হবে। কারণ ইউনিয়নের ব্যাপ্তি অনেক বড়, আমাদের এখন ঘরে ঘরে মোড়ে মোড়ে প্রায় ওষুধের দোকান আছে আর কি। তাহলে সেক্ষেত্রে ওই বাস্তবতাটাকে মাথায় রেখে সরকারের চিহ্নিত করতে হবে। তাহলে সরকারের ধারণা যেটা সেটা হলো, যদি প্রাইমারি কেয়ারকে শক্তিশালী করা যায়, তাহলে প্রাইমারি কেয়ারে এবং রেফারেল সিস্টেম যদি তৈরি করা যায়, তাহলে যেটা হবে সেটা হলো যে রোগী হসপিটালের ভিড় কমবে, উপরের হসপিটালগুলোতে ভিড় কমবে, তাহলে মানুষ সেবা পাবে, আউট অফ পকেট পেমেন্ট কমবে। তাহলে সেটা হলো সরকারের ধারণা। এবং এটার জন্য তারা যেটা করছে সেটা হচ্ছে যে 5টা জেলা একটা পাইলট প্রকল্প করার চেষ্টা করছে, এই যে ই হেলথ কার্ড নিয়ে, এবং ই হেলথ কার্ডকে তারা এখানে ইনক্লুড করার চেষ্টা করছে আর কি। তো এখান থেকে আমি যেটা বলবো যেটা হলো যে সরাসরি যে এই বাজেট থেকে যে ই হেলথ কার্ড 5টা জায়গায় চালু করলো, হ্যাঁ হয়তো 5টা ডিস্ট্রিক্টের লোকজন হয়তো এই সেবাটা পাবে। এবং ই হেলথ কার্ড কিন্তু সরাসরি কোনো বেনিফিট দিবে না যদি না ই হেলথ কার্ডের সাথে কোনো আসলে মানিটারি একটা সিলিং যুক্ত না করে দেওয়া যায়। তাহলে যদি একটা মানিটারি সিলিং যুক্ত করে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে কিন্তু এখান থেকে ওই যে আপনার আউট অফ পকেট পেমেন্ট যে বিষয়টা সেটা কমবে। অন্যদিকে শহরে যেটা বলেছে সেটা হচ্ছে যে শহরে প্রতিটা ওয়ার্ডে একটা করে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার করবে। যেমন সিটি কর্পোরেশন থেকে 192টা সেন্টার অলরেডি তারা পেয়েছে, সেটা হয়তো সরকার চালু করবে। তো সেই জায়গাগুলোতে কিছুটা হয়তো ইয়েটা আসবে, কিন্তু বড় পরিসরে আউট অফ পকেট পেমেন্ট কমিয়ে নেওয়ার জন্য এখনও কোনো মানে প্রকল্প হাতে নেওয়া হয়নি। হয়তো এই যে থোক বরাদ্দ যেটা আছে সেই থোক বরাদ্দটাকে যদি সঠিকভাবে ইউজ করা যায় তাহলে হয়তো সেখানে প্রকল্প আসতে পারে। স্যার, একটি কথা বাজেটে এসেছে যে রোগীদের খরচ কমিয়ে আনার লক্ষ্যে অসংক্রামক রোগ যেগুলো রয়েছে, ডায়াবেটিস, হৃদরোগ, ক্যান্সারের মতো যে রোগগুলো রয়েছে, বিশেষ করে কিডনি ফেলিওর, ডায়ালাইসিস লাগে, অনেকগুলো জায়গায় ট্যাক্স মওকুফ করা বা কমিয়ে আনার বিষয়টি আসছে। এই জায়গাটিতে আপনি কিছু বলবেন? এখানে দেখুন যে এখানে দুটো প্রস্তাবনা সরকার দিয়েছে। একটা হচ্ছে যে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির মাধ্যমে যে এই ক্যান্সার সহ প্রায় 9টা দুরারোগ্য ব্যাধির জন্য যে গরিব মানুষদের জন্য যে সাপোর্টটা দেওয়া হয়, এটা আগে 50,000 টাকা ছিল, এখন সেটাকে 1 লাখ টাকা করেছে। এটা একদিক দিয়ে ভালো, 50,000 টাকা এটা খুব ছোট ফিগার আর কি। রোগীদের সবাই কিছুটা কম, হ্যাঁ সেটা করবে, কিন্তু ওই জায়গায় ওই টাকাটা পাওয়ার
যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে যে সহজতর করা উচিত, কারণ অনেক রোগী কিন্তু জানে না যে এই ধরনের একটা টাকা এখানে পাওয়া যায়, এবং এইটা সাধারণত ট্রিটমেন্টের সাথে সংশ্লিষ্ট করে দিলে ভালো হয়, কারণ এই টাকাটা নিয়ে রোগীরা যেন ট্রিটমেন্টের কাজে লাগায়। তো সেটা 50 থেকে 1 লাখ করেছে, সেটা একটা ভালো উদ্যোগ। অন্যদিকে আপনি যেটা বললেন যে ডায়ালিসিস, ডায়ালাইজার সহ অন্যান্য মেডিকেল ডিভাইসের উপরে যে শুল্ক কমিয়ে দিয়েছে বা শূন্য করে দিয়েছে, সেটা একটা ভালো উদ্যোগ। মানে সরকারের প্রচেষ্টাটা আছে যে তারা এটা কমিয়ে দিয়ে পেশেন্ট পর্যায়ে এটা কমে যাবে, মূল্যটা কমে যাবে। কিন্তু সরকারকে এই জায়গায় তদারকি করতে হবে যে হ্যাঁ আমি এটা মূল্যটা কমিয়ে দিলাম, কিন্তু আসলে ডায়ালাইসিসের মূল্যটা কমেছে কিনা, মানে পেশেন্ট সাইডে তারা আসলে আগে যে প্রাইসটা দিত আর এখন সেই প্রাইসটা আমরা শুনেছি যেটা সেটা হলো প্রায় 800 টাকা একটা ডায়ালিসিসের দাম কমে যাবে। তাহলে পেশেন্টটা যদি এখন সাপোজ কেউ 4000 টাকা ডায়ালিসিস করছে, সে যদি এখন 3200 টাকায় করতে পারে, কেউ 3000 টাকায় করছে, সে যদি এখন 2200 টাকায় করতে পারে, তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা এই যে সাবসিডিটা সাবসিডিটা বা এই যে সরকার যে সুযোগটা দিল, যে শুল্ক হ্রাসের কমানোর মাধ্যমে যে মানে সুযোগটা দিল, সেই সুযোগটা পেশেন্ট এখান থেকে সরাসরি বেনিফিট পাচ্ছে। জি ধন্যবাদ স্যার। আপনি ই হেলথ কার্ডের কথা বলছিলেন, তাহলে এই ই হেলথ কার্ড আসলে জনগণকে কিভাবে সুযোগ সুবিধা দিচ্ছে? দেখুন ই হেলথ কার্ড কি, ই হেলথ কার্ড হচ্ছে সেটা হচ্ছে যে আমার বা আপনার প্রত্যেকের একটা আইডি থাকবে, একটা হেলথ আইডি থাকবে। সবার থাকবে না, নির্দিষ্ট কিছু জনগোষ্ঠীর থাকবে? না, এটা আর্থিক সক্ষমতার উপর ভিত্তি করে দেওয়া হবে। এটা আলটিমেটলি সবারই থাকতে হয়। সরকার ধাপে ধাপে বাস্তবায়ন করবে, যেটা প্রস্তাবে বাজেট বক্তৃতায় যেটা বলা হয়েছে যে 5টা ডিস্ট্রিক্টে এটা শুরু হবে, তারপরে এটাকে স্কেল আপ করা হবে। হ্যাঁ, পাইলটের জন্য 5টা ডিস্ট্রিক্ট সেটা শুরু হতে পারে, 1 বছর করলো, তারপরে বছর যে এটা সব জায়গায় এটাকে স্কেল আপ করে ফেললো, সেটা ঠিক আছে। তাহলে ই হেলথ কার্ড হচ্ছে যে একটা নাম্বার। দ্যাট মিনস অনেকে বলে থাকেন যে দরিদ্র জনগোষ্ঠীর জন্য, এরকম কিছু কিনা? দরিদ্র জনগোষ্ঠীর জন্য না, মানে এই হেলথ কার্ডের যে ধারণাটা শুরুতে আসছিল সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এটা সবার জন্য করবে, কারণ এটা সবার জন্য না করলে তো সিস্টেমটা কাজ করবে না। মানে এই ধারণাটা আমি যদি বলি তাহলে এটা একটা ইউনিক একটা নাম্বার। দ্যাট মিনস আমার একটা আইডি থাকবে, আমার যেমন একটা ন্যাশনাল আইডি আছে, আপনার একটা আছে, এরকম একটা হেলথের একটা আইডি থাকবে, প্রত্যেকের একটা আইডি থাকবে। তাহলে এই আইডিটা নিয়ে আমি যখন হসপিটালে বা স্বাস্থ্যকেন্দ্রে যাব, তখন আমাকে সিস্টেম আইডেন্টিফাই করতে পারবে যে আমি অমুক ব্যক্তি, অমুক, ঠিক আছে। এবং আমার যে স্বাস্থ্যের যে রেকর্ডটা, যে হেলথ রেকর্ডটা, সেটা ওখানে সিস্টেমে এটা থেকে যাবে। সাপোজ পরবর্তী সময় আমি আরেকটা ডাক্তারের কাছে গেলে সে কিন্তু আমার আগের রেকর্ডটা দেখতে পারবে, এবং রেফারেল সিস্টেমের মাধ্যমে এটা হবে। এবং আমি গতকালকে ডাক্তারের কাছে আসছি, আজকেও যদি একই হসপিটালে ডাক্তার দেখাতে যায়, সেটাও কিন্তু সিস্টেম আমাকে আইডেন্টিফাই করতে পারবে আর কি। হ্যাঁ, তার মানে আমাকে আইডেন্টিফাই করছে এবং আমার রেকর্ডগুলো রেখে দেওয়া হচ্ছে সিস্টেমে। তার মানে এটা সরাসরি রোগীকে কিন্তু চিকিৎসা সেবা নিতে বা কোয়ালিটি ওই সুবিধাটা দিচ্ছে না, বাট সিস্টেম ইমপ্রুভমেন্ট হচ্ছে, যেটা কোয়ালিটি স্বাস্থ্যসেবা নিতে হয়তো একসময় এটাকে হেল্প করবে। কিন্তু এখানে সরকারের বেশ বড় ধরনের প্রস্তুতির দরকার আছে। প্রথমে হচ্ছে হসপিটাল রেডিনেসটা দরকার আছে, কারণ হসপিটালে যে আমরা যদি দেখি যে হসপিটালে ডাক্তার প্রয়োজন মাত্রা নাই, নার্স নাই বা অন্যান্য স্টাফগুলো নাই, হসপিটাল ডায়াগনস্টিক সেবা নাই, হসপিটালে ওষুধ নাই, হসপিটালে এটাকে অটোমেশন আনতে হবে, এবং সে অটোমেশনের জন্য যারা এই সিস্টেমের সাথে জড়িত থাকবে, প্রায় সবাই জড়িত থাকবে ডাক্তার সহ, তাহলে তাদেরকে ট্রেনিং দেওয়া, সেটা মেনটেনেন্স করা, সেটা বিদ্যুৎ থাকা, সেটা হচ্ছে বিশাল একটা কর্মযজ্ঞ। এই কর্মযজ্ঞটা যদি করে আমরা এই কাজটা করি, তাহলে কিন্তু এটা লং রানে এটা কিন্তু সফল দেবে। এই রিলেটেড আরেকটি প্রশ্ন, যে স্বাস্থ্য খাত গবেষক যারা আছেন বা স্বাস্থ্যমন্ত্রী আপনারা যারা আছেন, আপনারা দীর্ঘদিন স্বাস্থ্য বিমা নিয়ে গবেষণা করছেন, বাংলাদেশের সম্ভাব্যতা যাচাই নিয়ে কাজ হচ্ছে, পাইলট প্রজেক্ট চলছে। তো এই যে ই হেলথ কার্ডের যে ধারণাটি আপনি বললেন, তো এটি তো আসলে স্বাস্থ্য খাতকে ডিজিটালাইজ করা কিংবা একটি ডাটাবেস তৈরি করা, যেটি কিনা একটি ব্যাকবোন, যেটি দিয়ে স্বাস্থ্য বিমা চালু করা যায়, এটি কি সেদিকেই যাচ্ছে ধাপে ধাপে বলবেন? আমি যেটা বলবো সেটা হচ্ছে যে স্বাস্থ্য বিমা মানে এই হেলথ কার্ড, এই যে আমি বলবো যে ইটস এ প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম ইউজ করে স্বাস্থ্য বিমাও করা যেতে পারে, আবার এখন যেভাবে সেবা দেওয়া হচ্ছে সেভাবেও করা যেতে পারে। আবার সরকার যদি চায় যে না সরকারি অর্থায়নে এই বিমার মতো একটা ব্যবস্থা চালু করবে, সাপোজ আমাকে আপনাকে প্রত্যেকে বা যারা এই হেলথ কার্ড পাবে তাদের প্রত্যেকের একটা সিলিং থাকবে, মানে পারিবারিক একটা সিলিং থাকবে। আমাদের যেন এসএসকে একটা চালু ছিল, একটা পাইলট করা হয়েছিল, সেখানে পরিবার ভিত্তিক একটা সিলিং ছিল, হ্যাঁ, এবং সেখানে ও কিন্তু এই ধরনের একটা মেকানিজম করা হয়েছিল। সেখানে হয়তো কার্ড দেওয়া হয়নি, কিন্তু সেখানে ওই সেন্টারে আসলে প্রত্যেক ইন্ডিভিজুয়াল তার পরিবারের সদস্যকে কিন্তু আইডেন্টিফাই করা যেত। কিন্তু ই হেলথ কার্ড কিন্তু সেরকম একটা ব্যবস্থা হবে। সো ই হেলথ কার্ডের ভিতরে যদি আইডেন্টিফাই করা হয় যে আমি আমার পরিবারের সদস্য 4 জন সদস্য এবং তার জন্য একটা সিলিং দেওয়া আছে, সেটা তাহলে কিন্তু এটাও কিন্তু ইন্স্যুরেন্সের মতো কাজ করে। তো এই ক্ষেত্রে আমাদের প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে আমাদের বাস্তবতায় যেহেতু আমাদের বেশিরভাগ লোকই এখানে ফর্মাল সেক্টরের সাথে জড়িত না, ইনফর্মাল সেক্টরে আমাদের 87% লোক জড়িত। ইনফর্মাল থেকে এটা প্রিমিয়াম আদায় করা খুবই কঠিন। তো সেই জন্য প্রিমিয়াম বেসড এই ইন্স্যুরেন্স আমাদের এখানে চালু করাটা একটু কঠিন। তাহলে অল্টারনেটিভ করা যেতে পারে। অল্টারনেটিভ যেটা, সেটা হচ্ছে যে সরকার একটা ফান্ড গঠন করতে পারে, যেটাকে আমরা ন্যাশনাল হেলথ ফান্ড বলছি। সেই হেলথ ফান্ড গঠন করে সেখানে কিন্তু সরকারি ইন্স্যুরেন্স মেকানিজমের মতো কিন্তু সেবাটা দিতে পারে। এডিশনাল ফান্ড যেটা লাগবে সেটা হচ্ছে যে ন্যাশনাল হেলথ ফান্ড থেকে আসবে, এবং সেই ন্যাশনাল হেলথ ফান্ডের তাহলে সোর্সটা কী হবে? সেই সোর্সটা হতে পারে যে আমরা জানি যে আমাদের প্রায় 18-20 কোটি মোবাইল ফোন ইউজার আছে, এখান থেকে একটা কন্ট্রিবিউশন নেওয়া যেতে পারে। ডেলি যদি 1 টাকা করে নিই তাহলে 30 টাকা মাসে, এখান থেকে প্রায় 7,500 কোটি টাকা আসে, এবং অন্যান্য যে সমস্ত ইনোভেটিভ সোর্স আছে সেখান থেকে কিন্তু এই ফান্ডটা জোগাড় করে কিন্তু এই সেবাটা দেওয়া যেতে পারে। তাহলে ই হেলথ কার্ডের সাথে যদি একটা বেনিফিট যুক্ত না করে দেওয়া হয় তাহলে কিন্তু জনগণ সরাসরি ডাইরেক্ট কিন্তু বেনিফিট পাচ্ছে না। হ্যাঁ, সিস্টেম ইমপ্রুভমেন্ট হচ্ছে, সিস্টেম ইমপ্রুভমেন্ট হলে একসময় সে হয়তো আগের থেকে ভালো সেবা পেতে পারে, কিন্তু ইমিডিয়েটলি যদি আমার সেবা দিতে হয় তাহলে একটা সেলিং থাকে। স্যার, একটি প্রশ্ন, এই রিলেটেড একটি প্রশ্ন, আপনি অলরেডি কিছু অংশ বলে ফেলেছেন। তাহলে ই হেলথ কার্ড নিয়ে যে একটি প্রচারণা আছে যে চিকিৎসার খরচ কমবে, তাহলে এই বিষয়ে আপনি কি বলবেন? কারণ আপনি যেটি বলছেন যে এটি আসলে সরাসরি কোনো আর্থিক সুবিধা এই মুহূর্তে দিচ্ছে না, বরং একটি সিস্টেম ডেভেলপ করছে, তাহলে আসলে এটি কি হলো? না, আমি বলতেছি সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে আমি বলবো যে ফাউন্ডেশন এই জিনিসটা এই মুহূর্তে সরাসরি কোনো আর্থিক সুবিধা পাচ্ছেন না, এটা একটা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন ব্যবহার করে বর্তমান যে সিস্টেম আছে সেই সিস্টেমটা ইমপ্রুভ হবে, বা ভবিষ্যতে ইন্স্যুরেন্স চিকিৎসা প্রাপ্তি সহজ হবে, এবং ভবিষ্যতে অন্য যে কোনো মেকানিজম, আমি বললাম যে ডাটাবেস তৈরি হবে, পরবর্তীতে স্বাস্থ্য চাইলে সরকার তৈরি করতে পারবে। একটা উপকার এখানে হবে যদি সিস্টেম চালু করা যায়, তাহলে এখান থেকে যেটা হচ্ছে যে ফেক রোগী আইডেন্টিফাই করা যাবে। কারণ হচ্ছে যে আমাদের সিস্টেমে বিশেষ করে আউটডোরে ফেক রোগীর সংখ্যা অনেক বেশি। তাহলে ফেক রোগী সে সময়টাও খায়, ডাক্তারের ওষুধ নেওয়ার জন্য এবং ওষুধও নিয়ে যায়, তাহলে ওখানে কিন্তু অপচয়টা খরচ কমানো যায় আসলে। স্যার, আপনি এর আগে বলেছেন, যেটা কনসার্ন এক্সপ্রেস করেছেন, যে স্বাস্থ্য খাতে যে বাজেটটি বরাদ্দ হয় তার একটি বড় অংশ দুর্নীতিতেও অপচয় হয়, সেটি প্রায় আনুমানিক 15 থেকে 20%। তাহলে অনেক গবেষক আশঙ্কা প্রকাশ করেছেন যে এত বিগ বাজেট দেওয়া হলো, তাহলে তো দুর্নীতির সুযোগও বাড়লো। তো দুর্নীতির সুযোগ বাড়লো কিনা, বা দুর্নীতির সুযোগ কমানোর জন্য আসলে আপনার প্রস্তাবনা কি? না, দেখুন, আমাদের তো বড় বাজেট দরকার। আমরা তো বলছি যে বাজেটের কমপক্ষে জিডিপি 2-2.5% বা 3% তো যাওয়া উচিত, 5%-এ যাওয়ার হয়তো আমাদের সুযোগ নাই। সো আমাদের ডেফিনেটলি বড় বাজেট দরকার। এখন বড় বাজেটটা সরকার প্রস্তাব করেছে বা আমরা পাচ্ছি, তাহলে এখন হচ্ছে যে এখানে খরচ করার জন্য যে উপায়গুলো আছে, দুর্নীতি ঠেকানোর জন্য যে উপায়গুলো আছে, সেগুলো সরকারকে বের করতে হবে। এবং আমরা জানি যে দুর্নীতি কোথায় হয়, কেনাকাটাতে হয়, প্রকিউরমেন্টে হয়, তাই না? তাহলে সেই জায়গাগুলো কিন্তু চিহ্নিত, তাই না? আমাদের কিছু প্রতিষ্ঠান আছে, ধরেন যে তারা সময় মতো কাজটা করতে পারে না, যেমন আমাদের ইডিসিএল আছে, আমাদের এইসিডি আছে। তাহলে সেই জায়গাগুলোতে কিন্তু চিহ্নিত জায়গা, তাহলে চিহ্নিত জায়গা কোথায় দুর্নীতি হয়, কোথায় ওয়েস্টেজ হচ্ছে, তাই না? সেই জায়গাগুলোতে আমরা যদি এখন হাত দিতে পারি সেটা হয়। আমাদের একটা বড় প্রবলেম হচ্ছে যে আমাদের আউটসোর্সিং স্টাফ নিয়ে। হ্যাঁ, এই আউটসোর্সিং স্টাফ একদিকে যেরকম সিকিউরিটি ইস্যু হসপিটালে, এটা কিন্তু একটা বিস্ফোরা হয়ে যাচ্ছে। সরকার যদি এখন চিন্তা না করে তাহলে কিন্তু এটা খুব বিপদ হয়ে যাবে আর কি। হ্যাঁ, তাহলে এখানে আমাদের বিকল্প ব্যবস্থায় যেতে হবে। আমাদের ডেফিনেটলি পার্মানেন্ট নিয়োগে যেতে হবে এই সমস্ত স্টাফকে। হসপিটাল অন্য এটা এয়ারপোর্টের মতো না, বা অন্য কোনো স্থাপনার মতো না যে সেখানে ভাড়াটিয়া বা আউটসোর্সিং দিয়ে আমরা কাজটা করলাম। তাহলে এখানে পার্মানেন্ট লাগবে, এবং তাদেরকে যেটা করতে হবে উইদিন স্মল এরিয়ার ভিতরে প্রতি 3 বছর পর অটোমেটিক তারা যেন
পোস্টিং ট্রান্সফার হয়ে যায় সেই ব্যবস্থাটা করতে হবে। জি স্যার। স্যার, স্বাস্থ্য খাতে জনবল সংকট একটি দীর্ঘদিনের পুরনো সমস্যা, বিগ চ্যালেঞ্জ। আগামী স্বাস্থ্য বাজেট কি জনবল সংকট কমাতে সাহায্য করবে? আমরা যেটা শুনতে পেয়েছি সেটা হচ্ছে যে এই বাজেট বক্তৃতা যেটা বলেছে 5,000 ডাক্তার নিয়োগ করবে, 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করবে, এই জায়গাগুলোতে অন্তত কিছুটা তো পূরণ হবে। কিন্তু আমাদের সিস্টেমের সমস্যা যেটা সেটা হচ্ছে যে ধরেন যে ডাক্তার যেহেতু নেওয়া হচ্ছে বিসিএস এর মাধ্যমে, সো একটা বিসিএস কমপ্লিট হতে হতে 3 বছর 2 বছর 2.5 বছর সময় চলে যায়। এই সময় কিন্তু যেহেতু একটা বড় পুল, এটা তো প্রায় 30,000 সদস্যের একটা ক্যাডার, তাই না? তাহলে সেখানে প্রতি বছর কিন্তু একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ডাক্তার কিন্তু রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে যতটা নেওয়া হলো এবং এর ভিতরে এই গ্যাপের ভিতরে হয়তো সিমিলার সংখ্যক ডাক্তার কিন্তু আবার ভ্যাকান্ট হয়ে গেল। সেই জন্য সলিউশনে যেতে হবে যে আমাদের বিসিএস এর ওই পরীক্ষার মাধ্যমে ডাক্তার নিয়োগ না নিয়ে বিসিএস কোথায় থাকতে পারে, সেটা হলো ডাক্তার নিয়োগের একটা ধারাবাহিকতা হতে হবে। সেই ধারাবাহিকতার একটা বড় সুযোগ সেটা হচ্ছে যে আমাদের যে বিএমডিসি যে রেজিস্ট্রেশনটা, সেই রেজিস্ট্রেশনটা যদি আমরা একটা সিস্টেমে আনতে পারতাম, সাপোজ যে সেই রেজিস্ট্রেশনে যদি একটা পরীক্ষা সিস্টেম থাকতো যে এটা পরীক্ষার মাধ্যমে ওখানে রেজিস্ট্রেশনটা পেতে হবে, লাইসেন্সিংটা পেতে হবে, এবং সেখানে যদি একটা স্কোর জেনারেট হতো তাহলে সেই স্কোরটা হতে পারতো যে বিসিএস এর এই প্রিলিপ বা রিটেনের সমতুল্য, যে তুমি শুধু একটা ভাইবা দিয়ে তুমি কোয়ালিফাই করলে তুমি হয়ে যাও। তার মানে একটা কন্টিনিউয়াস রিক্রুটমেন্টের ব্যবস্থা থাকতো। এই যে প্রিলি পরীক্ষা দেওয়া, তারপর রিটেন পরীক্ষা দেওয়া, এই বিষয়গুলো যতক্ষণ না অ্যাভয়েড করা হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে একটা নিয়মিত নিয়োগ প্রক্রিয়া থাকা উচিত, যেহেতু প্রতি বছরই কিছু লোক রিটায়ারমেন্টে চলে যাচ্ছে। স্যার, এখানে 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের একটি বিষয় আসছে, তো আপনি দীর্ঘদিন থেকে গবেষণা করছেন, আপনি কি বলবেন যে স্বাস্থ্য খাতের যে জনশক্তি কোথাও স্পেসিফিক গ্যাপ আছে, বড় গ্যাপ আছে? যেমন আমরা কেবল নার্সদের কথা বলি, চিকিৎসকদের কথা তো আলাপ করলাম, তো স্বাস্থ্য খাতের অন্যান্য কোন খাতে আসলে বেশি ফোকাস করা দরকার জনশক্তির ক্ষেত্রে? দেখুন, আমরা যখন স্বাস্থ্যকর্মীর কথা বলছি তাতে স্বাস্থ্যকর্মীর ডেফিনেশনটা আমাদের ক্লিয়ার হতে হবে। এখন আমরা কিন্তু ডক্টরকেও স্বাস্থ্যকর্মী বলি, কিন্তু আসলে নির্বাচন স্তরে স্বাস্থ্যকর্মী বলতে কি বুঝিয়েছে সেটা ক্লিয়ার না। তবে আমাদের যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে তারা স্বাস্থ্যকর্মী বলতে সাধারণত আমাদের মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মী আছে সেগুলো বোঝানো হয়েছে, যেহেতু রুরাল হেলথ বা আরবান হেলথের প্রাইমারি হেলথ কেয়ারের বিষয়টাকে নজরে আনা হয়েছে। তাহলে সেই জায়গায় আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এক্সিস্টিং যে 3টা আছে ঘরনার থেকে স্বাস্থ্যসেবাটা দেওয়া হচ্ছে, একটা হচ্ছে এফডব্লিউসি, দ্যাট মিনস ফ্যামিলি প্ল্যানিং থেকে, একটা হচ্ছে স্বাস্থ্য সাব সেন্টার, আরেকটা হচ্ছে আমাদের কমিউনিটি ক্লিনিক। এই 3টাকে ইন্টিগ্রেট করে আমাদের দেখতে হবে, একটা অর্গানোগ্রাম তৈরি করতে হবে। সেই অর্গানোগ্রাম অনুযায়ী এই 3টা যে জনবল আছে সে কে কোথায় ফিট করে, তাদেরকে ট্রেনিং দিয়ে রিপারপোজ করতে হবে। তারপরে যে শূন্য যে জায়গাগুলো থাকবে সেখানেই হচ্ছে যে আমাদের প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যকর্মীটা নিয়োগ দিতে হবে আর কিছু। এই জায়গাটাতে সরকার যতটা ধরেন যে এই হিসাবটা ভালোভাবে করতে পারবে, অ্যাসেসমেন্টটা করতে পারবে, তখনই শুধুমাত্র এই যে বাড়তি যেটা আমরা বলতেছি 1 লক্ষ লাগুক বা 1.5 লক্ষ লাগুক, এবং 1 লক্ষ বা 1.5 লক্ষের এই হিসাবটা আসলে সরকার হয়তো রাফলি বলেছে, তাই না? এটা থেকে বেশিও লাগতে পারে, কিছু কমও লাগতে পারে, তাই না? তাহলে আমরা ধরে নিব ওটা দেখে যে এইগুলো যদি ঠিকভাবে নিতে পারে তাহলে হয়তো সিস্টেমের একটা ইমপ্রুভমেন্ট হতে পারে। স্যার, সম্প্রতি সরকার বলেছেন যে উপজেলা হাসপাতালগুলোকে 50 বেড আছে, এগুলোকে 100 বেড করা হবে। এখন আমরা যেটা দেখেছি যেখানে অবকাঠামো কিন্তু আসলে পুরনো স্ট্রাকচার রয়েছে, জনবলও নিয়োগ দেওয়া হয়েছে পুরনো কাঠামোতে। তাহলে এখন যদি 100 শয্যার সার্ভিস চালু করা হয় তাহলে এই অবকাঠামো যথেষ্ট কিনা বা এই জনবল যথেষ্ট কিনা? এবং স্যার, আমি লাস্ট যে কথাটি বলতে চাই, যে রোগী ভর্তি হচ্ছেন চিকিৎসার জন্য উনি আসলে চিকিৎসা বঞ্চিত হচ্ছেন কিনা? এখন যদি আমরা দেখি সেটা হতে যে চিকিৎসা তো বঞ্চিত হচ্ছে, জি, মানে এখন যে গিভেন অবস্থায় যেটা, তাহলে এখনই যদি বঞ্চিত হয় তাহলে সেখানে মানে এখনকার জন্য যে ধরেন যে হসপিটালে যে অর্গানোগ্রামটা আছে, উপজেলায় প্রায় 10 জন মেডিকেল অফিসার, প্রায় 11 জন আমাদের এই যে জুনিয়র কনসালটেন্ট, তারা তো বিশেষজ্ঞ ডাক্তার, তাহলে এই যে প্রায় 21 জন থাকার কথা, আপনি এখন যে কোনো উপজেলাতে যান আপনি হয়তো সব মিলে পাবেন 8-10 জন, তাই না? তাহলে ওই শূন্যতাটা আগে পূরণ করতে হবে। আপনি 50 বেড যেটা সেটাকে আগে ফাংশনাল করেন, সেটাকে আগে ফাংশনাল করেন, সেই ফাংশনালটা করে সেখানে যে লোকবল দিতে হবে এবং লোকবল রাখারও
ব্যবস্থা করতে হবে। রোগবান দিলে 2 জন পরে সে অ্যাটাচমেন্টে চলে গেল, সেটা তো হলো না। সেটা দেওয়ার পরে তারপরে আপনি চিন্তা করেন সেটা হচ্ছে যে হ্যাঁ, যে সমস্ত জায়গায় আমাদের 100 বেড করার সুযোগ আছে, বিশেষ করে যেটা, কারণ 100 বেড তো আর ওই বিল্ডিংয়ে তার 100 বেড হয়ে যাবে না। তার মানে নতুন একটা বিল্ডিং নিতে হবে। আমাদের মনে রাখতে হবে নতুন একটা বিল্ডিং, হ্যাঁ ওই প্রিমিজের ভিতরে আমরা জানি যে উপজেলা হেলথ কমপ্লেক্সের যে প্রিমিজটা সেটা বেশ বড় জায়গা, সেখানে হয়তো নতুন বিল্ডিং করা যেতে পারে। কিন্তু একটা নতুন বিল্ডিং সেটা এই প্রজেক্টটা নেওয়া, সেটা ডিপিপি পাস করে সেটা তারপরে বাস্তবায়ন করতেই তো সরকারের প্রথম বছরে তো প্রশ্নই ওঠে না, দ্বিতীয় তৃতীয় বছরে চলে যাবে, তখন সরকারের হাতে থাকবে মাত্র 2 বছর, এবং কনস্ট্রাকশন হতে হতে তখন দেখা যাচ্ছে যে এই সরকারের এই মেয়াদে আর সম্ভব হবে না, তাই না? তাহলে সরকারের সেই বিষয়গুলো চিন্তা করতে হবে। তাহলে জনগণকে যদি ইমিডিয়েট বেনিফিট, আমরা উন্নয়নের বিরোধী না, উন্নয়নে করতে হবে, আমাদের এগুলো দরকার আছে, সেটা করতে হবে, কিন্তু সাথে আমাদের যেটা করতে হবে প্রথমে সেটা হচ্ছে যে আমাদের এখন যে সেবাটা আছে সেই সেবাটাকে যদি আমরা ফাংশনাল করতে পারি, তাহলে তো মানুষ ইমিডিয়েট বেনিফিট পাচ্ছে এবং মানুষ কিন্তু খুশি হবে যে না, এই সরকার আসার পরে আমরা কিন্তু স্বাস্থ্যে ভালো সুবিধাটা পাচ্ছি। স্যার, বাংলাদেশে আরও বেশ কিছু নতুন মেডিকেল কলেজ প্রস্তাবনা করা হয়েছে, অথচ আগেও কিন্তু বলা হয়েছে যে অলরেডি যতগুলো মেডিকেল কলেজ আছে এতগুলো প্রয়োজন নেই, কারণ অনেকগুলোই দেখা যাচ্ছে মানহীন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, এবং যে সমস্ত চিকিৎসক পাশ করে বের হচ্ছেন তাদের দক্ষতা বা মান নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন। তো নতুন যে অনেক মেডিকেল কলেজ হয়েছে বা প্রস্তাব করা হচ্ছে, এই জায়গাটা আপনার মন্তব্য কি? দেখুন, আমাদের মেডিকেল কলেজের ধারণাটা আমাদের বুঝতে হবে আর কি, যে মেডিকেল কলেজটা কি, এটা কি শিক্ষা প্রতিষ্ঠান নাকি সেবা কেন্দ্র? এটা যদি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আমরা ধরি তাহলে চিন্তাটা কিন্তু একভাবে করতে হবে। আর আমরা যদি এটাকে সেবা কেন্দ্র বলি, যে ওখান থেকে একটা মেডিকেল কলেজ হসপিটাল হবে, সেখানে আমার এলাকার লোকজন স্বাস্থ্য সেবা পাবে, সেটা ভিন্ন কথা, তাই না? কিন্তু আমাদের মেডিকেল কলেজ যেহেতু, তাহলে আমাদের ধরতে হবে এটা শিক্ষা কেন্দ্র। তাহলে এখানে কারা পড়বে? এখানে ধরেন যে আমার এলাকায় যদি এখন একটা মেডিকেল কলেজ হয়, সেখানে কি আমার এলাকার ছাত্রছাত্রীরা পড়বে, নাকি বাংলাদেশ থেকে যারা ওখানে চান্স পাবে তারা পড়বে? তাহলে আমার এলাকার লোকজনকে সুবিধা দেওয়ার জন্য, এই ছাত্রছাত্রী পড়ার সুবিধার জন্য কিন্তু আমার এলাকায় মেডিকেল কলেজ করার কোনো যৌক্তিকতা নাই, তাই না? কিন্তু এখন আমি যদি দেখি যে আমার এলাকায় একটা মেডিকেল কলেজ হলো, সেখানে বড় ডাক্তাররা থাকবে, সেখানে সুবিধা আছে, ট্রিটমেন্ট পাবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের মেডিকেল কলেজের কনসেপ্টটাই কিন্তু আমার শিক্ষা, নট সেবা, তাই না? শিক্ষা দিতে হবে, সেবা না। তাহলে সেই কনটেক্সটে শিক্ষাই প্রায়োরিটি, ল্যাব সেবাটা থাকবে ল্যাব হিসেবে, তাই না? যে ওরা শিক্ষণের ল্যাব হিসেবে থাকবে। তাহলে সেই কনটেক্সটে আমাদের মেডিকেল কলেজের ধারণাটা এখন যে ধারণাটা করা হয় সেটা কিন্তু রং ধারণা। সাধারণত এটা প্রাইমারি স্কুল বা হাই স্কুল করার ক্ষেত্রে ধারণাটা হয় যে আমার এলাকার ছাত্রছাত্রীরা দূরে গিয়ে, ছেলেমেয়েরা দূরে গিয়ে লেখাপড়া করছে, সো তাদের জন্য যদি আমি ঘরের কাছে গ্রামে এলাকায় যদি একটা হাই স্কুল করে নিতে পারি, তাহলে তারা সহজে স্কুলে যেতে পারবে। এই ধারণা থেকে যদি মেডিকেল কলেজ করা হয় তাহলে কিন্তু সেটা ভুল, এবং আমরা ঐতিহাসিকভাবে দেখে আসছি ঠিক হাই স্কুল তৈরি ধারণা থেকেই আমরা কিন্তু মেডিকেল কলেজ করছি, সেটাই হচ্ছে যে চরম ভুল, এবং এটা সুইসাইডাল। আমরা বলবো যেটা, এই যে দেখেন যে 2টো মেডিকেল কলেজ এখন এই সরকার আসার পরে দেওয়া হলো, এবার এই বছর থেকে হয়তো ছাত্র ভর্তি শুরু হয়ে যাবে, তাহলে তার ফ্যাসিলিটিটা কোথায় হবে? তার সেখানে জায়গা, শিক্ষকটা কোথায়? আমরা দেখেছি যে নতুন যে মেডিকেল কলেজগুলো হয়েছে, সেখানে সরকারি মেডিকেল কলেজগুলো, সেখানে শিক্ষক নাই, সেখানে স্টুডেন্টের থাকার জায়গা নেই, পরিবেশ নাই, তাদের ইন্টার্নশিপ করার জন্য 10-15 বছর হয়ে গেছে যে মেডিকেল কলেজগুলো, সেই মেডিকেল কলেজগুলোর কিন্তু এই ফ্যাসিলিটিগুলো ডেভেলপ করে নাই। তার মানে সেইগুলো করে যদি আমরা করি, তাহলে আমি সরকারকে রিকোয়েস্ট করবো যে এটা ঠিক আছে, মেডিকেল কলেজ হতে পারে, কিন্তু সেটা হলো সমস্ত ফ্যাসিলিটি ডেভেলপমেন্ট করে তারপরে সেখানে ছাত্রভর্তি করবে। এই বছর ছাত্রভর্তির প্রশ্নই ওঠে না। দ্যাট মিনস ওখানে হোস্টেল হবে, ওখানে ক্যাম্পাস হবে, ওখানে একাডেমিক বিল্ডিং হবে, ওখানে পুরো মাত্রায় টিচার থাকবে, তারপরে 5 বছর পরে যখন এগুলো হয়ে যাবে তারপরে ওখানে ছাত্রভর্তি করবে। সেটা যদি হয় তাহলে সেটা যৌক্তিক হবে। আর তা না হলে যেটা হবে, লোক মনে রাখতে হবে যে ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট আর মেডিকেল কলেজের গ্র্যাজুয়েট কিন্তু একরকম না। ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটরা যদি জেনে শুনে নাও পাশ করে, তারা কিন্তু পরের দিন থেকে আমাদের স্বাস্থ্য নিয়ে ডিল করে না। কিন্তু মেডিকেল কলেজের গ্র্যাজুয়েটরা তারা যদি জেনে শুনে প্রকৃত লেখাপড়া না করে আসে, তাহলে পরের দিন থেকে সে কিন্তু আমার স্বাস্থ্য নিয়ে ডিল করবে, জাতির স্বাস্থ্য নিয়ে ডিল করবে, তাহলে সেটা জাতির সাথে সুইসাইডাল। এই ধারণাটা কিন্তু সরকার বা যারা এর সংশ্লিষ্ট তাদের বুঝতে হবে। স্যার, এই একটি রিলেটেড প্রশ্ন, আমরা দেখতে পাচ্ছি যে সরকার নতুন মেডিকেল কলেজ তৈরি ঘোষণা করে ফেলেছে, এদিকে বেড সংখ্যা বাড়াচ্ছে, উপজেলা পর্যায়ে 100টি বেড তারা ডিক্লেয়ার করছে, কিন্তু একই সঙ্গে আমরা দেখছি ঢাকায় একটি প্রসিদ্ধ হসপিটাল আদ্দিন মেডিকেল কলেজ সম্প্রতি তার লাইসেন্স বাতিল করা হয়েছে একটি ঘটনায়।
তাহলে এই যে এটি আসলে কতটা জাস্টিফাইড, বা আসলে বেসরকারি স্বাস্থ্য খাতকে যে প্রমোট করার যে বিষয়টি আছে, এটি আসলে বেসরকারি স্বাস্থ্য খাতে যারা উদ্যোক্তা আছেন, যারা পরিচালনা করছেন, এটি এজ এ হোল বাংলাদেশের জনগণের চিকিৎসা লাভের অধিকারকে প্রভাবিত করবে কিনা, এবং স্যার বেসরকারি স্বাস্থ্য খাতে যারা পরিচালনা করছেন তাদের মধ্যে একটি ভীতির সৃষ্টি হবে কিনা, ওভারঅল বলবেন স্যার। দেখুন, আমাদের যে প্রাইভেট স্বাস্থ্য খাত যে এটাকে শাসন বা গভর্ন করার জন্য যে আইনটা ছিল, সেই আইনটা কিন্তু সেকেলে, দ্যাট মিনস 1992 সাল। এখন যদি বলেন যে 1992 সালের একটা ফাইটার বিমান দিয়ে এখন কি যুদ্ধে নামা যায় নাকি, সেটা তো নামা যায় না, তাই না? তার মানে এটা 40 বছরেরও একটা বেশি পুরানো একটা আইন, সেই আইন দিয়ে কখনো এটা করা যাবে না। তাহলে আমাদেরকে আইনটা পরিবর্তন করতে হবে, এবং কোনো সেক্টর মানে গভর্ন বা ভালোভাবে কন্ট্রোল বা সেটাকে ফ্যাসিলিটেট করা সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে সেটা হচ্ছে যে প্রোঅ্যাক্টিভ মেজার্স। আমার দেখতে হবে যে কোথায় কি প্রবলেম হচ্ছে, আমার অনুমোদন থেকে শুরু করে আমার সার্ভিলেন্স থাকবে যে কোন হসপিটালে কোন ধরনের ব্যবস্থা হচ্ছে। যদি কোনো হসপিটালে কোনো ভবন দুর্বল হয় বা কোনো জায়গা রিস্কি থাকে, তাহলে সেই রিস্কটা কিন্তু আগে থেকে আটকে দিতে হবে। সিস্টেমটা ওইভাবেই থাকবে যে সিগন্যালিংটা ওইভাবে আসবে যে সেটা 8 দিন হোক, সেটা অমুক হোক, এই হসপিটালের এই জায়গায় কিন্তু প্রবলেম আছে, এবং তাদেরকে সেখান থেকে ফিডব্যাক দেওয়া হবে যে তুমি এইগুলো কিন্তু সংশোধন করো, তার নাহলে রোগীর বিপদ হবে। এখন দেখা গেল সেটা হচ্ছে যে 8 দিন হসপিটাল, এটা প্রসিদ্ধ হসপিটাল, তাই না? এবং এখানে যারা সেবা নেয় এরা হচ্ছে যে লো মিডল ইনকামের লোকজন। সরকার কিন্তু 8 দিন হসপিটালে এই রোগীকে সেবা দেওয়ার জন্য আরেকটা ব্যবস্থা করেছে, আরেকটা ব্যবস্থা তো সরকার করে নাই। এবং 8 দিন হসপিটালে যারা চাকরি করে তারাও একটা বড় পুল ওখানে চাকরি করে, তাদের পরিবারে যে ভরণ পোষণ ওখানে সরকার তো তাদের আরেকটা চাকরির ব্যবস্থা তৈরি করে তারপরে এটা বন্ধ করে নাই। তার মানে হচ্ছে যে হ্যাঁ, একটা দুর্ঘটনা ঘটছে, আমরা কোনো দুর্ঘটনা চাই না, সেটা 8 দিন হোক, সেটা ঢাকা মেডিকেল হোক, আর সেটা স্কয়ার হোক বা ইউনাইটেড হোক, সে কোনো জায়গায় আমরা কিন্তু সেই দুর্ঘটনাটা চাই না। কিন্তু এটা যেটা দরকার ছিল, এটা সরকারের এই যে শাসনের, আমি এই সরকারের কথা বলছি না, ধারাবাহিকভাবে যেভাবে আমাদের সরকার পরিচালিত হয়, বা এই যে সেকেলে আইন দিয়ে যে এই ধরনের একটা, এখন যে ধরেন যে 82 সালে যখন এই আইনটা করা হয়েছিল, তখন আমাদের দেশে প্রাইভেট হসপিটাল ছিল হাতে গোনা, এবং সেটা সাইজটাও ছিল অনেক ছোট। কিন্তু এখন দেখা যাচ্ছে মেগা সাইজের আমাদের প্রাইভেট হসপিটালগুলো হয়ে গেছে, লক্ষ লক্ষ হয়ে গেছে, ব্যাঙ্গাসাতার মতো হয়েছে, ভালো হসপিটালও আছে। কিন্তু 8 দিন হসপিটাল তো একটা নামকরা হসপিটাল, এবং জনগণের কাছে একটা সার্ভে করেন যারা এখান থেকে সেবা নিয়েছে, সেটা বলবে যে এটা সেখান থেকে তারা ভালো সেবা পেয়েছে। এবং 8 দিন হসপিটালই একমাত্র হসপিটাল যেখানে এক্সপ্লিসিটলি প্রাইসটা লেখা আছে যে কোন সেবার দাম কত। অন্য হসপিটালে গিয়ে কিন্তু আমি পাবেন 250 টাকা ডায়ালিসিস দেওয়া হয়, এরকম কথা বলা হয়েছে। তাহলে সেই জায়গাগুলোতে সরকারের যেটা চিন্তা করা উচিত ছিল, সেটা হচ্ছে যে একটা সস্তা জনপ্রিয়তার জন্য এটা না করে সরকার এটা চিন্তা করা ছিল, হ্যাঁ ডেফিনেটলি 8 দিন হসপিটালে ঘটনা ঘটছে তাকে কিন্তু জরিমানা করবে। এবং জরিমানা করে যেটা করতে পারতো সেটা হচ্ছে যে লাগলে 3 গুণ জরিমানা করতো, যে জরিমানা করে এই টাকাটা যারা ভুক্তভোগী, যাদের বাচ্চা মারা গেছে তাদেরকে কিন্তু এটা তাদেরকে কম্পেনসেট করতে পারতো। কিন্তু কোনোভাবেই যে একটা ঘটনা কিন্তু স্যার জরিমানা দিয়েছেন বলেছেন, রাইট। তো এইভাবে হচ্ছে যে, এবং 8 দিনে যদি আজকে দেখেন যে এভাবে যদি এখন যদি 8 দিনে যে অবস্থায় হসপিটাল রান করলো বা যেটা মারা গেল, আপনি বাংলাদেশের প্রাইভেট হসপিটালগুলো এখন দেখেন যে বেশিরভাগ হসপিটাল কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, কিন্তু তারা কি এখান থেকে সিগন্যাল পাচ্ছে? কেউ কিন্তু পাবে না, কারণ এটা রিয়েক্টিভ মেজার্স। সো রিয়েক্টিভ মেজার থেকে কেউ কিন্তু কারেকশন হয় না, সেই জন্য আমাদের প্রোঅ্যাক্টিভ মেজারের দিকে যেতে হবে। যারা স্বাস্থ্য খাতের উদ্যোক্তা তাদের কাছে আসলে কি মেসেজ যায়? ডেফিনেটলি যেটা হয় সেটা হচ্ছে, আমি বলছি সেটা হচ্ছে যে কোনো বাচ্চা মারা যাক, সেটা সরকারি থেকে মারা যাক, বেসরকারি থেকে মারা যাক, সেটা তো আমার বাচ্চা মারা গেলে তো সেটা যাদের বাচ্চা মারা গেছে, আমার বাচ্চার মারা গেলে তো সে একই ফিলিংস হবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এটা কোনোভাবেই কাম্য না। আমাদের যেটা স্বাস্থ্য সেবা, যেখানে হচ্ছে যে রোগীর জীবন বাঁচাতে গেছে, সেখানে যে রোগী মারা যাবে সেটা তো আমরা কেউ চাই না। তার মানে সরকারের এবং হসপিটাল কর্তৃপক্ষের আমাদের তাহলে অ্যাক্রিডিটেশন সিস্টেম থাকতে হবে, এবং কোনো জায়গায় তাদের অ্যাক্রিডিটেশন সিস্টেমে যদি তাদের পয়েন্টস কম আসে, তাহলে তারা সতর্ক করবে যে এখানে হসপিটাল এই সেবাটা এখানে দেওয়া যাবে না। ওই সেবাটা বন্ধ হতে পারে, যে হ্যাঁ বাচ্চাদের জন্য ওই সেবাটা বন্ধ, কিন্তু টোটাল হসপিটাল বন্ধ করে দেওয়া, বাচ্চা যে ইউনিটটা ক্ষতিগ্রস্ত হয়েছে যেখানে বাচ্চারা, হ্যাঁ ওই ইউনিটটা বন্ধ করে দেওয়া যেতে পারে, যে তুমি এগুলো আবার রিবিল্ড করো, আবার ঠিকঠাক করো, তোমার ডাক্তারদের ট্রেনিং দাও, নার্সদের ট্রেনিং দাও, তারপরে তুমি এখানে সেবাটা নেবা। কিন্তু টোটাল হসপিটাল তো রোগী মারা যায়নি, অন্য ইউনিটে তো রোগী মারা যায়নি। তো এখান থেকে যেটা হয় সেটা হচ্ছে যে একটা হসপিটাল যখন ইনভেস্টমেন্ট করা হয়, প্রাইভেট করুক আর পাবলিক করুক, তাই না, সেখানে তার বিশাল ইনভেস্টমেন্টের বিষয় থাকে, এবং এটা যেহেতু একটা সার্ভিস সেক্টর, তাহলে সেটা সার্ভিস সেক্টরে যখন এই ধরনের ঘটনা
বন্ধ করে দেওয়া ঘটনা ঘটে তখন কিন্তু 8 দিনের কিন্তু এই রেপুটেশন ফিরিয়ে আনতে কিন্তু অনেক সময় লাগবে যদি তাদের আবার অনুমোদন দেওয়া হয়, তাই না? এবং তাদের শুধু তো এখানে না, তাদের কিন্তু অন্যান্য জায়গাও সেবা দিচ্ছে, তাহলে এই জায়গাগুলো কিন্তু ইম্প্যাক্ট পড়ে। এবং এটা শুধু সেখানে না, এই আমাদের দেশে এই যে এটাকে কেন্দ্র করে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের দেশের রোগীরা যেখানে দেশের বাইরে যায় তারা কিন্তু এখানে মার্কেটিং করার সুযোগ পেয়ে যাবে। দেখো যে তোমাদের প্রসিদ্ধ হসপিটালে যদি এই অবস্থা হয় তাহলে তোমাদের ছোটখাটো হসপিটালে কি অবস্থা হবে? তাহলে সেই জিনিসগুলোকে সরকারের মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া দরকার। একটু আগে আপনি হসপিটাল অ্যাক্রেডিটেশনের কথা বলছিলেন, বাংলাদেশে এই যে হাসপাতালগুলো মান নিয়ন্ত্রণের জন্য অ্যাক্রেডিটেশনে কি ব্যবস্থা আছে? কিছুই নাই আমাদের এখানে, কোনো অ্যাক্রেডিটেশন সিস্টেম আমাদের এখানে নাই। এটার জন্য যেটা করা সরকার ইমিডিয়েট যেটা করা দরকার সেটা হচ্ছে অ্যাক্রেডিটেশন একটা ইনস্টিটিউশন করা দরকার, এবং সেই ইনস্টিটিউশনে এসওপি থাকবে, সেই এসওপি অনুযায়ী হসপিটালগুলো পরিচালিত করবে এবং সেখানে স্কোর জেনারেট হবে। ওখানে যারা এই অ্যাক্রেডিটেশনের যে অথরিটিটা থাকবে সেই অথরিটিটা স্কোর অনুযায়ী হসপিটালগুলোকে ওয়ার্নিং দেবে যে তোমার স্কোর এখানে স্কোর ইমপ্রুভমেন্ট করো এবং তোমার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করো। তার মানে দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। এই কন্টিনিউয়াস প্রসেসটা যদি করা হয় তাহলে তো হসপিটালে কোনো দুর্ঘটনা ঘটার সুযোগ থাকে না। দিস ইজ, আমি যেটা বলছি সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ মেজার্স। দ্যাট মিনস প্রোঅ্যাক্টিভ মেজার হচ্ছে যেখানে রিস্ক আছে সেই রিস্কটা আগে অ্যাসেস করতে হবে, তারপরে সেই রিস্কটা বন্ধ করার জন্য আগাম ব্যবস্থা নিতে হবে। সেটাই হচ্ছে যে দিস ইজ সায়েন্টিফিক মেথড অফ ম্যানেজমেন্ট। কিন্তু আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ মেজার। দ্যাট মিনস আমার দুর্ঘটনা ঘটলো, আমি কোনো হসপিটাল বন্ধ করে দিলাম অথবা কাউকে জরিমানা করলাম, কিন্তু সেটা দেখে বন্ধ করে যদি দেওয়া হয় তাহলে তার তো আর কারেকশন করার সুযোগ থাকলো না। এবং এটা যে ডেমনস্ট্রেশন ইফেক্ট, এটা আমাদেরকে মনে হয় যে এটা ডেমনস্ট্রেশনে অন্যরা ভালো হয়ে যাবে, এই দেখো কখনো হয় না। এবং সরকারি হসপিটালে যে সিস্টেম হওয়া উচিত, বেসরকারি হসপিটালে সেরকম সিস্টেম হওয়া উচিত। আমাদের যে রাজশাহীতে যে 17টা বাচ্চা মারা গেল, তার জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে? রাজশাহী সরকারি সেটা কি সরকারি সেই হসপিটালকে বন্ধ করে দেওয়া হয়েছে? তাহলে এখানে সরকারি হসপিটালের জন্য এক নিয়ম, সরকারি হসপিটাল অ্যাক্রিডিটেশন লাগবে না, আর বেসরকারি হসপিটাল লাগবে সেটাও না। অ্যাক্রিডিটেশন সরকারি এবং বেসরকারি সব হসপিটালেই থাকতে হবে। সরকারি হসপিটালের ফার্মেসি লাইসেন্স থাকতে হবে, বেসরকারি হসপিটালের ফার্মেসি লাইসেন্স। আপনি জানেন যে সরকারি হসপিটাল ফার্মেসি লাইসেন্স নাই। সো ফার্মেসি লাইসেন্স না থাকার কারণে ডিজিডিএ সেখানে যে তারা তদারকি করতে পারে না যে ওখানে ওষুধের কোয়ালিটি কিরকম আছে। সরকারি সিস্টেম থেকে যে ওষুধ কেনা হচ্ছে না, সরকারি সিস্টেম থেকে যে ওষুধ কেনা হচ্ছে সেই ওষুধের কোয়ালিটিও ডিজিডিএ চেক করতে পারে না। তাহলে এটা দুই রকমের বৈষম্য থেকে যাচ্ছে। স্যার, আমরা জানি যে বাংলাদেশে বেশ কিছু কর্পোরেট হসপিটাল যেগুলো বিদেশি অ্যাক্রেডিটেশন ব্যবহার করে, এবং তাহলে সাধারণ মানুষ যারা আছেন তারা কোনো ধরনের অ্যাক্রেডিটেশন ছাড়া, মান নিয়ন্ত্রণ ছাড়াই যে হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন, এই যে একটি বৈষম্য, এই জায়গাটা আসলে করণীয় কি? এটা করণীয় তো দেশে, এই জন্যই তো রাষ্ট্র, যে রাষ্ট্র তো এই জন্য যে রাষ্ট্র এই জিনিসগুলো বিশেষ করে স্বাস্থ্যসেবা যদি কোয়ালিটি না হয় তাহলে তো সেটা সুইসাইডাল জাতির জন্য, তাই না? তাহলে সেই জায়গার জন্যই তো আমাদের লাগবে এই ধরনের গভর্নেন্স সিস্টেম, এবং এটা স্বাস্থ্য খাতের জন্য এটা প্রচলিত গভর্নেন্সের অ্যাক্রিডিটেশন বডি লাগবে, অ্যাক্রিডিটেশন ইনস্টিটিউশন লাগবে। এখন অ্যাক্রিডিটেশন এখানে আমাদের গড়ে ওঠে নাই, আমাদের কিছু বিদেশি অ্যাক্রিডিটেশন এখানে আছে, বড় হসপিটালগুলো শান্ত নিয়ে থাকে, কিন্তু সেগুলোরও যেটা হয় সেটা হচ্ছে যে তারা ওই অ্যাক্রিডিটেশন নেওয়া পর্যন্ত তাদের যে রেডিনেস সেটা করে, কিন্তু পরবর্তীতে যে তাদের যে সার্ভিলেন্সের ব্যবস্থা আছে সেটা যদি বিদেশ থেকে যেহেতু মনিটর হয় ওইটা অতটা হয় না। কিন্তু আমাদের এখানে যদি নিজস্ব একটা অ্যাক্রিডিটেশন বডি বা একটা ইনস্টিটিউশন থাকে তাহলে রেগুলার ভিত্তিতে তারা সেটা মনিটর করতে পারে, এবং কোনো হসপিটালে অ্যাক্রিডিটেশনের বাইরে থাকার সুযোগ নাই বা থাকা উচিত না। আমি এখানে একটু বলি যেটা সেটা হচ্ছে যে ধরেন যে না, ডেফিনেটলি অ্যাক্রিডিটেশন থাকা উচিত, এবং অ্যাক্রিডিটেশন করে যদি হসপিটালকে ক্যাটাগরাইজ করা হয় তাহলে সরকারেরও কিন্তু বিভিন্ন সেবা এইটা সার্ভিসের মূল্য নির্ধারণ করতে সুবিধা। এখন যেমন আমাদের হসপিটালে মূল্য নির্ধারণ করতে পারি না, স্কয়ার একরকম মূল্য নেবে, ইউনাইটেড একরকম নেবে, আমাদের সেন্ট্রাল হসপিটাল একরকম নেবে, আমাদের আজগার আলী একরকম নেবে, তাই না? তারপরে এখানে যদি আমরা অ্যাক্রিডিটেশন সিস্টেম করে হসপিটালগুলোকে ক্যাটাগরাইজ করতে পারতাম যে তুমি এ ক্যাটাগরি হসপিটাল তোমার মূল্য এটা, তুমি বি ক্যাটাগরি তোমার এটা, তোমার সি ক্যাটাগরি তোমার এটা, তাহলে এটা কিন্তু সুবিধা হয়, তোমার সরকারের পক্ষে সুবিধা। জনগণ নির্ধারণ করতে পারতো সে কোন লেভেলের হসপিটালে, কিন্তু যে লেভেলই হোক না কেন ক্লিনিক্যাল যে কোয়ালিটিটা সেটা তো কোনোভাবেই স্যাক্রিফাইস হবে না। সেখানে তার বেসিক অ্যামিনিটিজের প্রবলেম থাকতে পারে, একটা বড় রুমে কেউ থাকছে, একজন কেউ ছোট রুমে থাকছে, তাই না? হয়তো ভিআইপি কেবিন নেই কিন্তু ওয়ার্ড আছে, কিন্তু চিকিৎসার কোয়ালিটি সেম হতে হবে। ভাই সেজন্য বলছে থেরাপিউটিক কোয়ালিটিতে কোনো ধরনের ডিফারেন্স থাকা উচিত না, কারণ যেটা চিকিৎসা সেবা, সেই জায়গাগুলোতে আমাদের অ্যাক্রিডিটেশন বডি সেই জায়গাটাতে নজর রাখা দরকার। জি স্যার, আমি বাজেটে ফিরে আসছি। প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ, প্রায় 10 লক্ষ মানুষ, অনেকেই বলেন 8 লক্ষ 10 লাখ মানুষ দেশের বাইরে, বাংলাদেশের বাইরে চিকিৎসা সেবা নিতে যান। অনেকেই বলে থাকেন যে 60,000 কোটি টাকার অধিক টাকা খরচ হয়। তো
এই যে আগামীর বাজেট, এই জায়গায় কি এমন কোনো প্রণোদনা দেওয়া আছে যাতে করে বাংলাদেশের মানুষের দেশে বাইরে যাওয়ার প্রবণতা কমে আসতে পারে, কিংবা এই যে বিপুল অঙ্কের টাকা বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে এটাকে ঠেকাতে পারবে? না, সরাসরি তো প্রণোদনা নাই বা দেওয়ার সুযোগ নাই। তবে আমরা যদি সিস্টেম ইমপ্রুভ করতে পারি তখন হচ্ছে যে মানুষের বাইরে যাওয়ার প্রবণতা কমবে। এখন সিস্টেম ইমপ্রুভ যেটা আমি আজকে এই আপনার এখানে আসার আগে ডেইলি স্টার থেকে এক সাংবাদিক ফোন দিয়েছিল, উনি বলছেন যে সেটা হচ্ছে যে আমাদের যে স্পেশালাইজড ইউনিটটা করা হলো আমাদের বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির, সেটা এখন তো সরকার চালু করতে পারে নাই। দ্যাট মিনস বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি চালু করতে পারে না। তাহলে সেখানে বিকল্প সরকার ভাবছে। তাহলে বিকল্পটা কি? সেটা হচ্ছে যে এটা একটা আলাদা কোম্পানি হিসেবে চিন্তা করছে, যে এটা একটা কোম্পানির অধীনে করে, তারপরে সেখানে কোম্পানি হলে যেটা হবে যে ডাক্তার নার্স তাদেরকে উচ্চ বেতনে সেখানে রাখা সুযোগ আছে। তাহলে ওইটার একটা চিন্তা করছে যে সরকার, ওখানে একটা চিন্তা করছে বা বিএমইউ অথরিটি কিন্তু সেটা করছে। কিন্তু এখানে বাজেটে সেটা সুযোগ নাই, যে মানে এই বাজেটে সেটা রাখা নেই। কিন্তু যেহেতু 23,522 কোটি টাকার একটা থোক বরাদ্দ রাখা হয়েছে এবং সেই থোক বরাদ্দটা এখনও আইডেন্টিফাইড না যে কোন কাজে খরচ করা হবে, কিন্তু সরকার চাইলে কিন্তু যে ওই ধরনের যে কারণে বিদেশে যাচ্ছে সেই কারণগুলো চিহ্নিত করে ইমিডিয়েট যেগুলো শর্ট রানে মোকাবেলা করা সম্ভব সেইগুলো কিন্তু কিছু করার সুযোগ আছে, যেহেতু এটা থোক হিসেবে আছে আর কি। হ্যাঁ, তো সেখানে আমাদের বুঝতে হবে যে মানুষ কেন কিভাবে বিদেশে যাচ্ছে। মানুষ এখানে বিদেশে যাচ্ছে তো সেটা হলো যে এখানে চিকিৎসায় সে যখন ব্যর্থ হচ্ছে তখনই সে বিদেশে যাচ্ছে, অথবা এখানে ডায়াগনোসিস হয়নি, তার টাকা পয়সা আছে, চলে যাচ্ছে। আরেকটা শ্রেণী যাচ্ছে বিশেষ করে সীমান্ত এলাকায়, যারা ইন্ডিয়াতে যায়, তারা দেখা যায় সেটা হলো যে কুড়িগ্রাম, কক্সবাজার, এখান থেকে সে ঢাকায় চিকিৎসা সেবা নিতে গিয়ে তাদের যে হ্যাসেল পোহাতে হয় তার থেকে কম হ্যাসেল পোহাতে তারা পুহে তারা কিন্তু দেশের বাইরে এসে চিকিৎসা সেবা নিতে চলে যাচ্ছে। তাহলে এইগুলো চিকিৎসা সেবা শুধু হসপিটাল কিন্তু ভালো হলেই হবে না, যে ঢাকায় ট্রিটমেন্ট নিতে আসবে বা বড় শহরে ট্রিটমেন্ট নিতে আসবে দেশের ভিতরে, সে শুধু হসপিটালটা ভালো সেটা হলে হবে না, তার পুরো সেবা নেওয়ার জন্য যে ইকোসিস্টেমটা সেটা কিন্তু থাকতে হবে। দ্যাট মিনস তার যাতায়াতের যে বিষয়টা, তার ওখানে থাকার বিষয়টা এবং তার নিরাপত্তার বিষয়টা, কনফিডেন্সের বিষয়টা, তার যে নিরাপত্তা, সে পরিবার সহ সে সেবা নিতে এসেছে, ইয়াং মেয়ে আছে সাথে, রাস্তাঘাটে যাতায়াত করছে, তাহলে তো তাকে তো সে নিরাপত্তাটা দিতে হবে। এটার সাথে এটা সম্পূরক প্রশ্ন, যে সরকার যে দুরারোগ্য ব্যাধিতে আপনি 9টা রোগের কথা বললেন, যে তারা ট্যাক্স কমাচ্ছে, ভর্তুকি দিচ্ছে ইত্যাদি, এবং মেডিকেল ডিভাইসেও তারা দাম কমাচ্ছে, তাহলে এটি কি মানুষের দেশে বেড়ে যাওয়ার প্রবণতা কমাবে? না, এটা দেখা যাচ্ছে কিছু পরিসংখ্যান বলছে যে দুরারোগ্য ভিত্তিতে বেশিরভাগ মানুষ দেশের বাইরে যায়। এই বিষয়টা এইগুলো দেখা যাচ্ছে যে এই যে 50,000 থেকে 1 লাখ টাকা যে সেবাটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু গরিব মানুষদের জন্য, ক্যান্সার, কিডনি সহ আরও কয়েকটা ডিজিজের জন্য দেওয়া হচ্ছে। কিন্তু এটা গরিব মানুষ, যে গরিব মানুষরা যারা এই ইয়েটা পায় তারা বিদেশে যাওয়ার সুযোগ তাদের নাই। তবে ওভারঅল যে সরকার যে অন্যান্য যে বেনিফিটগুলো দিল সেটা হচ্ছে স্বাস্থ্যে, যদি সেটা ইমপ্লিমেন্টেড হয় এবং এটা যদি মনিটরিং করা হয়, তাহলে এই সমস্ত জায়গায় যেমন ডায়ালাইজার এবং ডায়ালাইজারের জন্য তার মানুষ বিদেশে যায় না, তাই না? বা ক্যান্সারের ওষুধের জন্য হয়তো যায়, বাট এই জায়গায় হয়তো খরচ কমবে, কিন্তু তাদের সরাসরি বিদেশে যাওয়ার প্রবণতা কমার কোনো সুযোগ নেই। স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হবে যদি আমরা প্রবণতা কমাতে চাই। আমাদের আসলে যে এই বিদেশে যাওয়ার যে প্রবণতা, সেটার জন্য আমাদের স্ট্রাকচারাল কিছু পরিবর্তন ছাড়া, যেমন আমি যেটা বললাম যে বিএমইউ যে স্পেশালাইজড যে হসপিটালটা, এটা যদি হয় তাহলে এখানে যে সেবাটা পাবে সেই সেবাটা নিতে গিয়ে আমার নিশ্চয়ই থাইল্যান্ড, সিঙ্গাপুরে বা ইন্ডিয়া যাওয়ার দরকার নেই। তাহলে এটাকে যদি প্রতিষ্ঠা করা যায়, এইরকম যদি আমাদের কতগুলো হসপিটাল, আমাদের যেহেতু কতগুলো ন্যাশনাল ইনস্টিটিউট হসপিটালগুলো আছে, তাই না? এই ইনস্টিটিউট হসপিটালগুলোকে যদি এখানে তাদের সক্ষমতা বাড়ানো হয়, তাদের আরও সুযোগ সুবিধা করে দেওয়া হবে। এটার জন্য আমি যেটা মনে করি সেটা হলো আমাদের ইনস্টিটিউট হসপিটালগুলোকে একটা স্বায়ত্তশাসন দিয়ে দেওয়া উচিত। স্বায়ত্তশাসিত হলে তাদের সুযোগ থাকে সেটাকে গ্রো করানোর আর কি। হ্যাঁ, এবং ডেফিনেটলি এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে মেডিকেল প্রফেশনালদের, কারণ সরকারি সিস্টেমে আপনি দেখেন যে আরেকটা যেটা বিষয় সেটা হলো যে এখনও আপনারা 59-এ এটা রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন। 59-এ যখন রিটায়ারমেন্টে যাচ্ছেন, যেহেতু এখানে প্রমোশন চলো হয়, দ্যাট মিনস একজন প্রফেসর হওয়ার পরে কিন্তু সে 3-4 বছর চাকরি করতে পারে। তার মানে এখানে কিন্তু সরকারের সুযোগ আছে। সরকার কিন্তু এখানে রং সিদ্ধান্ত নিচ্ছে, যে সরকার যদি বরং এদেরকে 65 বছর আটকায় রাখতে পারতো, তাহলে কিন্তু সরকারি সিস্টেমে পেশেন্টরা কিন্তু এখানে সেবা পেত, তাই না? তার মানে যে এটা এই ডাক্তারদের, বিশেষ করে যারা মেডিকেল কলেজের প্রফেসর হচ্ছে এবং ক্লিনিক্যাল সাইডে আছে, তাদের এটা ডেফিনেটলি এটা 65-তে নিয়ে যাওয়া উচিত। এটা 65-তে নিলে সরকারেরই লাভ হবে, কারণ এটা সরকারি জায়গায় কিন্তু সেবাটা দিবে। এখানে কিন্তু তারা 59-এ বেরিয়ে যে তারা তো প্রাইভেট প্র্যাকটিস করছে,
কেউ নিজে হসপিটাল দিচ্ছে, তাই না? কিন্তু এখানে সেই জিনিসটা করতে হবে 65-এ, অথবা যেটা করতে হবে সেটা হচ্ছে সরকার অলরেডি ব্যবস্থা করেছে যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদের ওই যে সুপারনিউমারি হিসেবে আবার সিস্টেমে যদি ফিরিয়ে আনতে পারে, তাহলে সেটাও কিন্তু ওই যে আমাদের বিদেশমুখিতা যাওয়ার ক্ষেত্রে যে বিষয়টা আছে সেটাকে কিন্তু একটু কমিয়ে রাখা। স্যার, বাংলাদেশের হাসপাতালগুলোতে দেখা যাচ্ছে যে অনেক জায়গাতেই অবকাঠামো উন্নয়ন করা হয়েছে, আধুনিক যন্ত্রপাতি কিনে দেওয়া হয়েছে, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে সেবার মান বাড়ছে না, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে। এটি আসলে কারণ কি? দেখেন, যন্ত্রপাতি তো একা সেবা দেবে না, যন্ত্রপাতি হতে হবে, কোয়ালিটি যন্ত্রপাতি হতে হবে, সেই যন্ত্রপাতিটা ব্যবহার করার জন্য লোক থাকতে হবে, ম্যান বিহাইন্ড দ্য মেশিন, তার মানে সেটা টেকনোলজি থাকতে হবে, তাদের ট্রেনিং থাকতে হবে, তাই না? এবং সেটা মেনটেন্যান্সেরও একটা রেগুলার ব্যবস্থা থাকতে হবে, এবং সেটা চালানোর জন্য যে ইউটিলিটিস সেই ব্যবস্থা তো থাকতে হবে, এবং পরিশেষে ওইটা ব্যবহারটা করার জন্য মোটিভেশনটাই থাকতে হবে। এখন মোটিভেশনও যদি না থাকে, সব কিছু আছে আমার মোটিভেশন নাই, তাহলে কিছু কিন্তু হবে না। এখন মোটিভেশন নাই কেন? মোটিভেশন নাই কারণ হচ্ছে যে সে দেখা যাচ্ছে যে সে যন্ত্রটা ইউজ করলে সে যে সেবাটা দিচ্ছে সে সেবাটা রোগী পাচ্ছে, কিন্তু তার কি বেনিফিটে লাগছে? কিন্তু সে দেখা যাচ্ছে সে রোগীটাকে যদি অন্য জায়গায় চলে যায় সেখান থেকে হয়তো তাকে রেফারেল ফিস দিচ্ছে। তাহলে এই বিষয়গুলোকে তো আমাদের বাস্তবতাগুলোকে তো অনুধাবন করতে হবে। তাহলে কেন তারা এটা করছে? তাহলে ওই যেখানে রেফারেল যেন না করে সেই ব্যবস্থাটা করতে হবে, অথবা তার যে তাকে যে ইনসেন্টিভাইজ করা যে হ্যাঁ তুমি এখানে করো, তাহলে তোমাকে আর ওই রেফারেলের জন্য তোমাকে অপেক্ষা করতে হচ্ছে না, তুমি এখান থেকে ইনসেন্টিভ পাচ্ছ আর কি। সো এই ব্যবস্থা অনুযায়ী আমাদের যদি অ্যাসেস করে এগুলো ব্যবস্থা নেওয়া হয় তাহলে হয়তো এগুলো। বাংলাদেশের মেডিকেল সেক্টরে স্বাস্থ্যসেবা খাতে গবেষণার জন্য কেমন বরাদ্দ দেওয়া হয় এবং এই বাজেটে কোনো প্রস্তাবনা আছে কিনা? সাধারণত যেটা স্বাস্থ্য বাজেটে 2 থেকে 3% গবেষণার জন্য বরাদ্দ থাকা উচিত, কিন্তু আমাদের মনে হয় সম্ভবত সেদিন কোনো একটা হিসেবে দেখলাম যে এটা 0.03% আর কি। হ্যাঁ, মানে 0.03% মতো আমাদের এই বরাদ্দটা, এবং যে বরাদ্দটা দেওয়া হচ্ছে, যতটুকু বরাদ্দটা দেওয়া হচ্ছে সেটাও যেটা হয় সেটাও কিন্তু সুষ্ঠুভাবে সেটা করা হয় না, সেই গবেষণাগুলো করা হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায়, কারণ কতগুলো ইনস্টিটিউশনের মাধ্যমে এগুলো তো দেওয়া হয়। আমাদের নিপোর্ট একটা ইনস্টিটিউশন আছে, বিএমআরসি আছে, আমাদের হেলথ ইকোনমিক্স ইউনিট আছে, এইগুলো কতগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়া হয়। হ্যাঁ, সেইটা তো সামান্য। এখানে যেটা করা উচিত সেটা হলো তো আমাদের তো মেডিকেল ফিল্ডে, আমি যদি বলি ক্লিনিক্যাল ফিল্ডে, এখানে তো গবেষক নাই, তাহলে আমাদের গবেষক তৈরি করতে হবে। সেই জন্য একদম কিছু মানে টাকা, গবেষণার টাকাটা সরাসরি মেডিকেল কলেজকে দিয়ে গবেষণা এনকারেজ করতে হবে। ওখানে যারা ফ্যাকাল্টি আছে তাদেরকে দিয়ে, ওখানে যারা ইন্টার্নশিপ করে বা যারা বিভিন্ন পর্যায়ে হায়ার ট্রেনিং নিচ্ছে তাদেরকে গবেষণা কাজে লাগাতে হবে আর কি, লাগিয়ে তাদের গবেষক তৈরি করতে হবে। কিছু টাকা তো আমাদের এটাকে ফাউন্ডেশনের জন্য লাগে আর কি, তো সেই জায়গায় একটা যেটা করতে হবে, সাথে সাথে আমাদের কিছু পলিসি রিসার্চেরও দরকার আছে। সো দুই দিকে যেতে হবে। তো আমি যেটা মনে করবো, এবং যে ওই যে মাঝে যে 100 কোটি টাকা 200 কোটি টাকা আগের সরকার যে চালু করেছিল, ওইটা একটা রং ছিল। ওইটা যদি মেডিকেল কলেজে দিয়ে দিত ওই টাকাটা, একটা বড় অংশ, সাপোজ বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল ইউনিভার্সিটি, মানে যেগুলো মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে, যেখানে গবেষণা হওয়া উচিত, ক্লিনিক্যাল গবেষণা হওয়া উচিত, তাদেরকে যদি দিয়ে দিত এবং সেখানে যদি একটা এই গবেষণার একটা পরিবেশ তৈরি হয়ে যেত, গবেষক তৈরি হয়ে যেত, তাহলে কিন্তু এটা পরবর্তীতে গবেষণা ইন্টারেস্টেড হতো আর কি। হ্যাঁ, তাহলে সেই জায়গাটা দিতে হবে। আর সাথে সাথে এই আমাদের যে গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে, এখন যে মেকানিজমে টাকাটা দেওয়া হয়, সেই টাকাটা এখানে আরও একটু সায়েন্টিফিক ভিত্তি নিয়ে আসতে হবে। যে গবেষণাটা আমাদের আসলেই প্রয়োজন সেক্টরের জন্য, পলিসির জন্য, আমি পলিসি গবেষণার কথা বলছি, সেই গবেষণাটাই করা উচিত। আর যেগুলো দরকার নেই হয় না। এখানে অনেক আরেকটি প্রশ্ন, ডুপ্লিকেশন। যে কোনো রিসার্চের জন্য ডিজিজ রেজিস্ট্রি প্রয়োজন, যে একটি দেশে আসলে প্রিভ্যালেন্স, ইনসিডেন্স এই বিষয়গুলো গবেষণায় নিয়ে আসা উচিত, ডিজিজ রেজিস্ট্রি বলে। তো এই যে স্বাস্থ্য গবেষণার যে জায়গাটা এবং ডিজিজ রেজিস্ট্রি, এই জায়গায় আপনার সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনা আছে কি? দেন ডিজিজ রেজিস্ট্রি যেটা, সেটা হচ্ছে আমাদের সাধারণত এনসিডির রেজিস্ট্রিগুলো হয়ে থাকে। আমরা জানি যে ক্যান্সার একটা বা এই যে এনসিডি রিলেটেড যেগুলো আছে, সেগুলো রেজিস্ট্রি থাকলে ভালো হয়। তাহলে বোঝা যায় যেটা সেটা হলো এই ডিজিজের গ্রোথটা কি। এমনি আমরা জানি, আমরা তো বুঝতেই পারছি যে ডিজিজের গ্রোথ আছে, কিন্তু আন্তর্জাতিক পরিসংখ্যানগুলো সাধারণত ব্যবহার করা হয়ে থাকে, সেটা এক্সাক্ট পরিসংখ্যান না, তো সেটা রেজিস্ট্রি থাকা উচিত। বিশেষ করে
ক্যান্সার, কিডনি সহ হার্ট, যেগুলো একটু দীর্ঘমেয়াদী ওষুধ, সেক্ষেত্রে কি স্বাস্থ্য বাজেটে কোনো প্রস্তাবনা? সেগুলো স্বাস্থ্য বাজেটের প্রস্তাবনার ভিতরে, এটা আমরা যদি বলি ক্যান্সার রেজিস্ট্রি নিয়ে তো বহুদিন ধরে কথাবার্তা হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে যে এবং কমিউনিটি বেস ক্যান্সার রেজিস্ট্রি যেটা, সেটা হয় না আসলে। আমাদের এখানে তো ডিপেন্ড করে যে পার্সনটা কে, এবং সেটা তো ওই পার্সনের নিডের উপরে নির্ভর করে, কিন্তু রাষ্ট্রের নিডের উপর কখনো নির্ভর করে না। তবে ডেফিনেটলি এখানে কিন্তু এই ধরনের ব্যবস্থা থাকা উচিত, এবং সেই রেজিস্ট্রিগুলো থাকলে কিন্তু সরকারের জানা থাকে যেটা, সেটা হচ্ছে যে আসলে রিসোর্সটা কত লাগবে বা সরকার কোন দিকে মুভ করবে, এবং এটার জন্য হিউম্যান রিসোর্স কত লাগবে সেটা প্ল্যানিংয়ের জন্য কিন্তু আমাদের রেজিস্ট্রেশন থাকা দরকার। আমাদের তো হিউম্যান রিসোর্স এখন আনপ্ল্যান্ড হচ্ছে, কোন খাতে কত ডাক্তার, হ্যাঁ এইটা আমাদের তো পরিকল্পনা দরকার। এখন যেভাবে হয়ে যাচ্ছে সেটা হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিশিয়ান, যেহেতু সিট বেশি তাহলে ওখানে বেশি সংখ্যক ডাক্তাররা পড়তেছে। আমার এখন তো দরকার নিউরো, আমার এখন দরকার ক্যান্সার, আমার দরকার এখানে প্রচুর কিডনি ডিজিজ যেহেতু আছে, নেফ্রোলজিস্ট, তাই না, এবং যে কোনো এমার্জেন্ট ডিজিজগুলো আসতেছে, তো সেই জায়গাগুলো কিন্তু প্ল্যান হচ্ছে না। তাহলে এগুলো থাকলে নিশ্চয়ই প্ল্যানটা করার সুযোগ আছে। স্যার, বাংলাদেশে একটি প্রস্তাবনা আছে, সরকারি একটি প্রস্তাবনা আছে, যেখানে বলা হয়েছে 2032 সালের মধ্যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার 32-এ নিয়ে আসবে। অথচ দেখা যাচ্ছে যখন প্রস্তাবনাটি পেশ করা হয়েছিল তার থেকে ক্রমান্বয়ে বাড়ছে। যখন প্রস্তাবনা করা হয়েছিল তখন ছিল 60%, এখন 79%। তাহলে এই যে 2032 সাল নাগাদ আমরা 32 চাচ্ছি, আসলে এইটার বাস্তবতা কি বা এখন করণীয় কি? না, এখন বাস্তবতা তো আমরা বুঝতেই পারছি যে ওই সময় 63 ছিল, এখন 79 বা 80 হয়ে গেছে। তার মানে 32 সাল নাগাদ যদি ড্রাস্টিক কোনো পলিসি না নেওয়া হয় তাহলে হচ্ছে যে এটা 90 হয়ে যেতে পারে। এখন পরিকল্পনা কি হবে? আমি যেটা বলছিলাম যে আমাদের ই হেলথ কার্ডের কথা যেটা বলা হচ্ছে, ই হেলথ কার্ড যদি করতে পারে খুবই ভালো। যদি ই হেলথ কার্ড নাও হয়, সরকারি যে ফ্যামিলি কার্ড দিচ্ছে, এবং ফ্যামিলি কার্ড সরকার চিন্তা করে সেটা সবাইকে দিবে, ইউনিভার্সাল হবে আর কি, তাহলে যেটা হতে পারে সেটা ই হেলথ কার্ড হতে পারে বা ফ্যামিলি কার্ডও হতে পারে। ই হেলথ কার্ড জিনিসটা যেটা, সেটা হচ্ছে একটা সিস্টেম যেটা ইলেকট্রনিক্যালি আমার একটা আইডি থাকবে, আমি সিস্টেমে গিয়ে সেটা আমার রেকর্ডটা দেখতে পারবে। আর ফ্যামিলি কার্ড যেটা, সেটা হচ্ছে যে ফ্যামিলির সেটা হচ্ছে যে ফ্যামিলিকে একটা এখন নগদ সহায়তা দেওয়া হবে 2500 টাকা মাসে, সেটা ঠিক আছে। কিন্তু ওখানেও কিন্তু আমরা করতে পারি। আমরা যে টাঙ্গাইলে যে কর্মসূচিটা চালু করছিলাম সেটাও কিন্তু একটা হেলথ কার্ড ছিল, এবং সেখানে কিন্তু ফ্যামিলি হেলথ কার্ড ছিল, সেখানে ফ্যামিলি 5 সদস্য 4 সদস্য পর্যন্ত পরিবারের সদস্যের নাম ছিল, এবং সেটা কিন্তু আমাদের সিস্টেমে এসে কিন্তু সেটা ভেরিফাই করার সুযোগ ছিল। তাহলে এখানে আমি যেটা বলবো, সেটা ই হেলথ কার্ড হোক, ফ্যামিলি কার্ড হোক, সেটা যদি আমি বলবো সেকেন্ডারি স্বাস্থ্যসেবা, যেটা হসপিটালে ভর্তি হয়ে যে সেবাটা নিতে হয়, সেটা যদি 50 থেকে 1 লাখ টাকার একটা সিলিং নির্ধারণ করে দেয়, যে আমি স্বাস্থ্যকেন্দ্রে গেলে আমি 50,000, আমার পরিবার 50,000 বা 1 লাখ টাকার একটা সেবা পাবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমি এম্পাওয়ার্ড হব, যে আমি স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য আমি এম্পাওয়ার্ড, কারণ আমার একটা কার্ড আছে এবং একটা সিলিং আছে। এখন যদি আমি হসপিটালে যাই এই কার্ড সহ, হসপিটাল যদি আমাকে স্বাস্থ্যসেবা না দেয়, তাহলে কিন্তু আমি ভয়েস রেজ করার সুযোগ আছে, এবং আমি কিন্তু সেটাকে ফর্মাল ওয়েতে আমি কিন্তু কমপ্লেন করতে পারি যে লোক আমাকে কার্ড দেওয়া হয়েছে কিন্তু আমাকে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে না। তাহলে এইটা কিন্তু একটা বড় সুযোগ। অন্যদিকে হসপিটাল কর্তৃপক্ষ তখন কি হবে, যখন আমি কার্ড নিয়ে যাব উইথ এ সিলিং, হসপিটাল কর্তৃপক্ষের কিন্তু কোনো সুযোগ নাই সে বাজেটটা আনস্পেন্ড রাখবে। তাহলে এটা কিন্তু আরেকটা সুযোগ, যে এই যে অপটিমালি ইউটিলাইজেশন অফ দ্য হেলথ বাজেট, তাই না? আর সবচেয়ে সরকারের একটা বেনিফিট হবে সেটা হচ্ছে যে সরকার জানতে পারবে যে তার মেশিনারি ব্যবহার করে তার সিস্টেম থেকে আসলে কত লক্ষ হাজার কোটি টাকা সেবা প্রডিউস হচ্ছে। সরকার এখন জানে যে 70,000 কোটি টাকা দিল, 70,000 কোটি টাকা যদি খরচ করতে পারে তাহলে এটা সরকারের এক্সপেন্ডিচার হলো। কিন্তু আসলে যেটা করতে হবে, এক্সপেন্ডিচারটাকে ইনভেস্টমেন্টে রূপান্তর করতে হবে। তাহলে ইনভেস্টমেন্টে রূপান্তর করার উপায় কি? সরকারের ওইটা ভ্যালুটা বুঝতে হবে। তার মানে সরকার দেখা যাচ্ছে যে এখানে হয়তো 5 গুণ ভ্যালু অ্যাডেড তৈরি হবে, তাহলে এই 70,000 কোটি টাকা হয়তো 3,50,000 কোটি টাকার হয়তো সরকার কিন্তু ক্রেডিটটা নিতে পারবে, যে আমার সিস্টেম ব্যবহার করে কিন্তু আমি এত কোটি টাকা সেবা দিয়েছি, তাই না? এবং তখন কিন্তু ওই যে আউট অফ পকেট পেমেন্টের যে হিসাব নিকাশ, সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আউট অফ পকেট পেমেন্ট কমানোর জন্য ডেফিনেটলি সরকারকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে সিলিং বেসড সেবা দেওয়ার জন্য। দ্যাট মিনস প্রতিটা পরিবারকে একটা সিলিং দিয়ে দেবে। এটা আমি বললাম সেকেন্ডারি সেবার ক্ষেত্রে। আর আমাদের যে এই যে ব্যয়বহুল ডিজিজগুলো আছে, যদিও সরকার ওখানে 50 থেকে 1 লাখ টাকা করে সেকেন্ডারি, এটা তো সবার জন্য না, এটা তো দরিদ্র পরিবারের জন্য। কিন্তু এইটাও যেটা করতে পারে বিশেষ করে সবার জন্য, এটাও ইউনিভার্সাল হতে পারে, যে 3 থেকে 5 লক্ষ টাকার একটা প্যাকেজ ওখানে থাকবে, এবং সেটাও একটা সিলিং বেসড হবে। এবং দুটো ক্ষেত্রেই যেটা হবে, কাউকে নগদ টাকা দেওয়া হবে না, শুধুমাত্র সে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে এই টাকা সেবাটা নিতে পারবে। তাহলে সেখানে কি হবে, ধনীরা যেটা হবে
যারা বিদেশে ট্রিটমেন্ট নেয় বা এখানে কর্পোরেট হসপিটালে ট্রিটমেন্ট নেয়, তারা কিন্তু কিউতে দাঁড়িয়ে সেবা নেবে না। তারা কিন্তু ওই যে সিলিং যেটা সেটা কিন্তু ব্যবহার করতে যাবে না। তার মানে গরিব মানুষরাই কিন্তু সেবাটা পাবে। তার মানে এখানে বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বিষয়টা যদি ইউনিভার্সাল হয়, তাহলে উপরের দিকে যে কুইন্টাইল, ফার্স্ট কুইন্টাইল, সেকেন্ড কুইন্টাইল, তারা এমনি অটোমেটিক্যালি তারা নিজেকে অপ্ট আউট করে নেয়, কারণ তখন ওই যে আমাকে কিউতে দাঁড়িয়ে সেবা নিতে হচ্ছে। তো ফার্স্ট মানে পুয়ারেস্ট কুইন্টাইল এবং নিচের দিকে যে 3টা কুইন্টাইল, 60% মানুষ তারা কিন্তু এই সেবার মাধ্যমে সেবা নিতে পারে। স্যার, এই রিলেটেড গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আপনি বলছেন যে ট্যাক্স কমানো হচ্ছে এবং বাজেট বরাদ্দ বাড়ানো হয়েছে, 50,000 থেকে 1 লক্ষ টাকায় বৃদ্ধি করে দেওয়া হচ্ছে বিভিন্ন ক্রিটিক্যাল রোগগুলোর জন্য, দুরারোগ্য ব্যাধির জন্য। তাহলে এইটার জন্য তো একটি সিস্টেম ডেভেলপমেন্ট করার প্রয়োজন আছে। তাহলে আসলে সিস্টেম ডেভেলপমেন্ট করে একজন প্রান্তিক মানুষ কবে নাগাদ এই সুযোগটা পেতে পারে বলে মনে করেন? না, এখন যেটা করা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রির মাধ্যমে, এটা দেখেন যে ধরেন যে আপনি যদি এখন যে কোনো একটা হসপিটালে যান, সাপোজ ঢাকা মেডিকেলে যান, ওখানে হয়তো আপনি পাবেন যে সোশ্যাল ওয়েলফেয়ার একটা অফিস আছে, হ্যাঁ, এবং সোশ্যাল ওয়েলফেয়ার সেই অফিসে কী করতে হচ্ছে, যখন ট্রিটমেন্ট নিতে কেউ আসছে রোগী, তার হয়তো একটা জটিল অপারেশন লাগবে, তার হয়তো এই টেস্টটা বাইরে থেকে করাতে হবে, তার হয়তো এই দামি ওষুধগুলো হসপিটালের ডিসপেন্সিং সিস্টেমে নাই, তখন রোগীরা, এই ডাক্তাররা বা হসপিটালের স্টাফরা হয়তো বলছে যে আপনি এই সোশ্যাল ওয়েলফেয়ারে যে একটা অ্যাপ্লিকেশন করতে পারে, কিন্তু এটা রোগীর কিন্তু জানা নাই। অনেক রোগী কিন্তু আসলে নির্বাহী আদেশে আজকেই সম্ভব, হ্যাঁ, মানে নির্বাহী আদেশ যদি দেওয়া হয় তাহলে এটা মানে আজকে বা কালকে যেদিনই করা হবে সেদিন থেকে এটি বাস্তবায়ন করা হতে পারে এবং রোগী সেদিন থেকে সুবিধাটি পেতে পারে। রোগীর কিন্তু এখানে যেতে হয়, যেটা জানতে হবে সেটা রোগীকে কিন্তু আগে জানতে হবে যে এই ধরনের একটা সুবিধা আছে, এবং রোগীকে হসপিটাল কিভাবে আইডেন্টিফাই বা এই সোশ্যাল ওয়েলফেয়ার সিস্টেম কিভাবে আইডেন্টিফাই করবে, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেটা, সেটাকে সে আইডেন্টিফাই করবে কি করে, সে ধনী রোগী না গরিব রোগী? কারণ সাধারণত আমাদের অ্যাওয়ারনেস কার্ড থাকে, অ্যাওয়ারনেস তো তার থাকে যেটা হচ্ছে যে সে যে ধনী, কারণ সেই এডুকেটেড, তাহলে সেই সুযোগটা নিচ্ছে কিনা সেটার কোনো মানে এটা অ্যাসেসমেন্ট আছে কিনা, এটা দেখার দরকার আছে। সরকারি হসপিটালের কথা আমি বলছি সেটা হচ্ছে যে সোশ্যাল ওয়েলফেয়ারের মাধ্যমে দিক, আর যার মাধ্যমে দিক সেবাটা হতে হবে সেটা হলো নগদ টাকা দেবে না। সরকারি হসপিটাল বা বেসরকারি হসপিটাল যেভাবেই হোক, সে সেবার মূল্য হিসাবে সেটা পাবে। সেবার মূল্য ধরেন যে এখন একটা সরকারি হসপিটালে আপনি একটা সিজারিয়ান অপারেশন করালেন, এটা বাইরে করাতে গেলে তো 40,000 বা 30,000 টাকা খরচ হবে। তাহলে সরকারি হসপিটালের সেবার একটা মূল্য নির্ধারণ করা যায়, এই সিজারিয়ান সেবার মূল্য সরকারি হসপিটালে একটা হবে না? এটা নিশ্চয়ই তো 500 টাকা দিয়ে সে ভর্তি হয়েছে সেটা না, 500 টাকা তো না, তাই তো? তাতে এটা নিশ্চয়ই 20,000 হতে পারে। বেসরকারি হসপিটাল যদি 40,000 হয়, তাহলে সরকারি হসপিটাল এটা 20,000 হবে না কেন? কারণ ওখানে হয়তো প্রফিট নাই, ওখানে ট্যাক্স ভ্যাট দিতে হচ্ছে না, তার প্রমোশন খরচ নাই, তাই না? সরকারি হসপিটাল তাহলে এটা হ্যাঁ, তাহলে এক্ষেত্রে তো 20,000 হতে পারে। তাহলে আমি 20,000কে আমি মূল্য ধরলাম, তাহলে আমি যখন সেবাটা নিব তখন আমাকে লিখে দেওয়া হবে তুমি 20,000 টাকা সেবা পেয়েছো, আমি 50,000 টাকা পেতাম, আমার 30,000 টাকা সেবা পাবো। সো এটা সরকারি হসপিটালে জাস্ট যে সেবাটা আছে সেবাটার ভ্যালুয়েশন করতে হবে, আর ওই টাকাটা দিয়ে সরকারি হসপিটালের ভ্যালু, দ্যাট মিনস এই যে সার্ভিস যেটা, যে অপ্রতুল সার্ভিস আছে সেই অপ্রতুলতা থেকে প্রতুলতার দিকে নিতে হবে। সেই জন্য কাউকে নগদ টাকা না, এই যে রোগীটা যে নগদ টাকা পাবে, এই টাকাটা আসলে কি ওর রোগের ট্রিটমেন্টের জন্য ব্যবহার হবে বা পরিবারের অন্য কারোর খরচের জন্য ব্যবহার হবে, সেটা তো আমাদের জানা নেই, সরকারের জানা নেই। কারণ নগদ টাকা থাকলে তো মানুষ বিভিন্ন কাজে খরচ করতে পারে, তাই না? প্রথমে তাহলে এখানে যেটা সেটা হচ্ছে যে দুটো জিনিস, এখানে যেটা হচ্ছে যে টাকাটা যাকে দেওয়া হচ্ছে আসলে সিস্টেমের কোনো সুযোগ নাই, ভালো কোনো সিস্টেম নাই যে আসলে যে যোগ্য মানুষকে যে যার পাওয়ার কথা সেই সুযোগটা কিন্তু কম। দুই যেটা সেটা হচ্ছে ওই টাকাটা যে ট্রিটমেন্টের কাজে ব্যবহার হচ্ছে সেটাও কিন্তু জানা নেই। জি, থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি বলছেন যে সরকারি হাসপাতালগুলোর কথা বলছিলেন, কিন্তু বেসরকারি হসপিটালে কোনো রোগী এই সুবিধা পাবে কিনা, কোনো দরিদ্র রোগীর সুবিধা পাবে কিনা? অবশ্যই পাওয়া উচিত, কারণ হচ্ছে যে সরকারি হসপিটাল তো আমাকে সব দরিদ্র মানুষকে তো সেবা দিতে পারছে না, তাই না? তার মানে এখন সে যদি বাধ্য হয়ে বেসরকারি হসপিটালে যায় এবং তার আশেপাশে সরকারি হসপিটালে ওই সেবাটা নাই, কারণ বেসরকারি হসপিটালে তো ফ্রিকোয়েন্সি বেশি, তাহলে এই সেম সুবিধা তার ওখানেই পাওয়া উচিত। স্পেশালি উপজেলা পর্যায়ে তো সব ধরনের বিশেষজ্ঞ পাওয়া যায় না, কিন্তু কোনো একটি বেসরকারি হসপিটালে যে সেই বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়া যায় বা সেই সেবাটি থাকে, তাহলে উনি সেটা নিতে চাইতে পারেন এবং সেটা তার জন্য সহজ। ডেফিনেটলি, তার মানে এখানে সিস্টেমটা এরকম হতে হবে যে সেবাটা সরকারি হসপিটালে আছে সেই সেবাটাতে সরকারি হসপিটাল থেকে নিল, কিন্তু যেটা নাই
বা সরকারি হসপিটালে আছে, বাট সেটা সরকারি হসপিটালে পর্যাপ্ত না, রোগীরা বিশাল কিউতে বসে আছে, তাহলে সেটা যদি, এবং সেই কিউটা যদি হয় ইমার্জেন্সি সেবা বা যেটা অপেক্ষা করার সুযোগ নেই, হ্যাঁ, তাহলে নিশ্চয়ই এটাকে যেটা সরকার বলছে যেটা সেটা স্ট্র্যাটেজিক পারচেজিং করবে, তাহলে সে স্ট্র্যাটেজিক পারচেজিংয়ের মধ্যে যেতে পারে। আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে সরকারি এই যে টাকাটা, যেহেতু আমরা জানি সরকারি হসপিটালে যে ধরেন যে এই যে ডায়াগনস্টিক সেবা যেটা, এটা তো অপ্রতুল। আপনি ঢাকা মেডিকেলে যান, 24/7 রুগী আসতেছে যাচ্ছে, নানা কিছু হচ্ছে, কিন্তু ডায়াগনস্টিক সেবাটা 2টা পর্যন্ত খালি, এবং সেটাও যে দেওয়ার সেবাটা দেওয়া হচ্ছে। তাহলে ডায়াগনস্টিক সেবাটা কিন্তু আমরা যেটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চলে যেতে পারে, এবং এই বছরই সরকার কিন্তু চলে যেতে পারে পরীক্ষামূলকভাবে। তাহলে ডায়াগনস্টিক সেবাটা যদি উন্নত হয়, তাহলে কিন্তু রোগীর অনেক বার্ডেন কিন্তু কমে। রোগী শুধু বার্ডেন টাকায় না, রোগীর বার্ডেন তো এই রোগীকে বাইরে নিয়ে টেস্ট করাতে হচ্ছে। ধরেন একটা সিটি স্ক্যান করতে হবে, ঢাকা মেডিকেলে ভর্তি, ঢাকা মেডিকেলে সিটি স্ক্যানের হয়তো আউট অফ অর্ডার, অথবা দেখা যাচ্ছে যে কিউতে পড়ে গেছে, তাহলে এই রোগীকে তাকে বাইরে নিতে হচ্ছে, তার হ্যাসেল, এবং এই জন্য তো এই যে দালাল চক্র আছে, যে অ্যাম্বুলেন্স সহ নানা কিছু আছে। তার মানে আমি যদি ওই সেবাটা যদি রোগী পয়সা দিও, এবং কি সে এলাইবেডে যে করলো, স্কোয়ারে মানে ইয়েতে যে করলো, ইবনে সিনায় যে করলো, ওই পেশাটা যদি রোগী এখানে বসে ঢাকা মেডিকেলের ভিতরে বসে যদি ওই টাকা দিয়ে সে সেবাটা পায়, তাহলে তার জন্য তো সেটা স্বাচ্ছন্দ্য। তাহলে সেই ব্যবস্থাটা করতে হবে যে আমাদের যদি ডায়াগনস্টিক সরকারিভাবে ডায়াগনস্টিক সেবার মান বা পরিধি বাড়ানোর সুযোগ না থাকে, 24/7 করার সুযোগ না থাকে, তাহলে আমি এটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে দিয়ে দিতে পারি। এবং আরও যেটা হতে পারে, হ্যাঁ, সরকারের রেগুলার আওয়ার যেটা 2টা পর্যন্ত, সেটা সরকার চালাক। রেগুলার আওয়ারের বাইরে যে সময়টা, সেই সময়টা তো পাবলিক প্রাইভেট পার্টনারশিপে দেওয়া যেতে পারে। একটা প্রস্তাবনা এরকমও আছে, অনেকেই বলেছেন যে আসলে সময়ের প্রয়োজনে এখন এই যে সরকারি যে সেবাটা আছে সেটিকেও শিফট আওয়ারে করা যায়, যেমন ডাক্তাররা শিফটিং ডিউটি করছেন, নার্সরা শিফটিং ডিউটি করছেন, কিন্তু ল্যাবরেটরিগুলো আসলে শিফটিং ডেফিনেটলি সেটা যদি সরকার করতে পারে, কারণ ঢাকা মেডিকেল বা এরকম যেখানে ইমার্জেন্সি রোগী আসছে, সেখানে তো আপনার 2টার পরে আপনি একটা বেসিক ব্লাড টেস্ট করতে পারবেন না, সেটাও তো হয় না, দুর্ভাগ্যজনক, তাই না? সেটা ইমার্জেন্সিতে হয়তো কিছু ব্যবস্থা রাখা হয়েছে, কিন্তু সেটা তো ইমার্জেন্সি লেভেলে হয়তো আইসিইউতে কিছুটা হয়, হ্যাঁ, সেটা মেজর টেস্টগুলো আসলে বাইরেই করতে হয়, তাই না? তাহলে কাজে শিফটিং ডিউটি যদি করা যায়, তাহলে এবং ল্যাবগুলো যদি 24 ঘন্টা চালু রাখা যায়, সেটা আসলে রোগীদের জন্য অনেক বেশি ইফেক্টিভ। ডেফিনেটলি। তাহলে এখানে আমার যদি বাড়তি জনবল দরকার হয়, সে বাড়তি জনবল নিতে হবে। আমার তো এখানে টাকা রাখা হচ্ছে, আপনি একদিকে বলছে যে জিডিপির 5% খরচ করব, সেটা হিউজ পরিমাণ টাকা, তাহলে সেই টাকাটা কোথায় যাবে? তাহলে এখানে আমার হিউম্যান রিসোর্স 2-3 শিফটে আমার এই সার্ভিস করতেই যাচ্ছি, তাহলে আমি এদিকে নিয়োগ করতে পারি, করে ফেলতে পারি। স্যার, আপনারা বলে থাকেন যে স্বাস্থ্য খাতে যে ব্যয়, এটি আসলে কোনো ব্যয় বা খরচ না, এটি আসলে ইনভেস্টমেন্ট। এই যে বাজেট দেওয়া হচ্ছে রানিং বছর বা আগামী বছর বাজেট প্রস্তাবনা, বাংলাদেশের যে স্বাস্থ্য বাজেট, এটিকে আসলে কতটা আসলে বিনিয়োগ, মানুষ জনসম্পদের জন্য কতটা বিনিয়োগ, উন্নয়নের জন্য কতটা বিনিয়োগ? দেখুন, যে বিনিয়োগের যে বিষয় যেটা, সেটা হচ্ছে যে বিনিয়োগের বিষয়টা আগে বুঝতে হবে যে বিনিয়োগটা কি। তারপরে বিনিয়োগ মানে সেখান থেকে আমি রিটার্ন পাবো, আর খরচ মানে সেখান থেকে আমি রিটার্নের আশা করি না, তাই না? খরচ করে ফেলে। তাহলে এই সরকার বা একটা দেশ তখনই এটাকে বিনিয়োগ ভাববে যখন দেখবে যেটা সেটা হচ্ছে যে এই যে সে ওখান থেকে আসলে রাজনৈতিকভাবে সে এখান থেকে কি ফায়দা নিতে পারছে। যখন দেখবে সে রাজনৈতিকভাবে ফায়দা নিতে পারছে, আমি যেটা বললাম যে আমাদের এখন যেটা যে সেবাটা আছে, সেটার সরকারি হসপিটালে সেবার কোনো মূল্য নাই। সো দ্যাট মিনস আমি সেবা নিচ্ছি 5 টাকায়, হয়তো 5,000 টাকা সেবা নিচ্ছে, কেউ হয়তো 100 টাকা ভর্তি হয়ে সে 1 লাখ টাকা সেবাও নিতে পারে, বড় একটা অপারেশন করলো, তাই না? তাহলে এখান থেকে সরকার দেখতেছে যেটা সেটা হলো, তো আমি এই যে 70,000 কোটি টাকা এই যে দিলাম, 70,000 টাকা খরচ করছি, কিন্তু সরকার যদি দেখতে পেত এই 70,000 কোটির ভ্যালু অ্যাডেড হয়ে এইটা হয়তো যে 3,50,000 কোটি টাকা সেবা প্রডিউসড হয়েছে, তখন সরকার কিন্তু এটাকে বিনিয়োগ ভাবতো যে না, এবং এই বিনিয়োগ তো প্রফিটেবল বিনিয়োগ, সরকার তার ওখান থেকে রিটার্ন নিতে পারবে না, যেহেতু সরকারি জায়গা। তাহলে তার রিটার্ন কি? তার রিটার্ন যেটা সেটা হচ্ছে যে কত ভ্যালু অ্যাডেড হলো এবং জনগণকে সে কত টাকা সেবা দিতে পারলো, এবং সেটা কিন্তু সে রাজনৈতিক স্লোগান হিসেবে, পলিটিক্যাল এজেন্ডা হিসেবে সে কিন্তু ব্যবহার করতে পারছে, এবং সেটা কিন্তু সে একটা কম্পিটিশনে নিয়ে আসতে পারবে যে আমার সময় কিন্তু আমি এত লক্ষ হাজার কোটি টাকা সেবা দিয়েছি, যে লোক তোমাদের সময়কে এক্সপ্রেস করলো, টাকার অঙ্কে দিল, তাই না? তাহলে এটা কিন্তু সরকারের যে বাড়তি খরচ লাগছে সেটা না, কিন্তু সরকার কিন্তু সেই সুবিধাটা নিতে পারে। আমরা শুধু যদি দেখি যে আমাদের যদি 100 কোটি টাকা সরকার এই যে 23,522 কোটি টাকার যে থোক বরাদ্দ রাখছে, এটা শুধুমাত্র যে 100 কোটি টাকা সরকার বিভিন্ন হসপিটালকে তারা যদি থোক হিসেবে দেয়, একটা উপজেলাকে 10 থেকে 15 লক্ষ
টাকা বছরে একটা ডিস্ট্রিক্টকে 20 থেকে 25, 30 বা 50 লক্ষ টাকা বেড সাইজ অনুযায়ী একটা মেডিকেল কলেজ এবং স্পেশাল ইনস্টিটিউটকে 50 থেকে 1.5-2 কোটি টাকা দাও। আমরা হিসাব করে দেখছি এটা 100 কোটি টাকার বেশি লাগে না। এই টাকাটা যদি দেওয়া হয় তাহলে হসপিটালে যে সার্ভিস কন্টিনিউটি রাখা, তাদের এমার্জেন্সি মেনটেন করা, আজকে এই যন্ত্রটা নষ্ট হয়ে গেছে, এই ওষুধটা নাই, একজন আইআইএসকে আসে নাই, একজন ক্লিনার্সকে কাজ করছে না, এই যে মেনটেনেন্স করা, এটা কিন্তু হসপিটালের পিকচারটা রাতারাতি চেঞ্জ করে দিতে পারবে। কত টাকায়? মাত্র 100 কোটি টাকায়। এবং অনেকে বলবে যে 100 কোটি টাকা তো মেরে খাবে ডাক্তাররা, 100 কোটি টাকা তার পুরো 23,000 কোটি টাকাকে মেরে খেতে পারবে না, তাই না? তাহলে সেই জায়গাগুলো, এই জায়গাগুলোতে যদি আমি যেটা বলছিলাম যে সরকার ইমিডিয়েট কি বেনিফিট দিতে পারে জনগণকে, এই সমস্ত জায়গায় যদি সরকার চিন্তা করে তাহলে কিন্তু সেখানে সার্ভিসের মান ভালো হবে, সার্ভিস কন্টিনিউটি হবে, ম্যানেজারদের ফ্লেক্সিবিলিটি থাকবে এবং জনগণ কিন্তু সুবিধাটা। তাহলে এটার জন্য একটি পরিকল্পনা থাকা প্রয়োজন। জি, ধন্যবাদ স্যার। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের আলোচনা একদম সর্বশেষ প্রশ্ন স্যার আপনার জন্য, যে বাংলাদেশের যে আগামী স্বাস্থ্য খাতে যে বাজেট বরাদ্দ, এটি কিন্তু আমরা আরও কার্যকর করতে চাই, জনমুখী করতে চাই, তাহলে আপনার কোনো স্পেসিফিক সুপারিশ আছে কিনা? আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কোথায় ইনভেস্টমেন্ট করলে মানুষের কল্যাণ বেশি হবে সেটা সরকারকে চিন্তা করতে হবে। হ্যাঁ, আমরা জানি যে বাংলাদেশে প্রতি বছর প্রায় 30 লক্ষ মা সন্তান জন্ম দেয় আর কি, ডেলিভারি হয়, এবং এই 30 লক্ষের ভিতর থেকে প্রায় 3 থেকে 4 লক্ষ মা কিন্তু সন্তান ডেলিভারির জন্য মারা যায়। কেন মারা যায় সেটা কিন্তু আমরা জানি, কারণ এর বেশিরভাগই মারা যাচ্ছে যারা কিন্তু হোম ডেলিভারি হচ্ছে। আমাদের প্রায় 45 থেকে 50% এখন হোম ডেলিভারি হয়, এবং হোম ডেলিভারিতে এখন এটা সাধারণত কোনো বার্থ অ্যাটেন্ডেন্ট থাকে না, জটিলতা হয়, নিতে মারা যায়, কেউ বাড়িতে মারা যায়। এবং আমাদের যে দেশে এই যে আইকিউ কম বাচ্চাদের সংখ্যাও কিন্তু ডেলিভারির সাথে কিন্তু সম্পৃক্ত, তাই না? তাহলে মাতৃমৃত্যু কিন্তু আমরা ড্রাস্টিক্যালি কমিয়ে নিয়ে আসতে পারি শুধুমাত্র সরকার যদি একটা প্রোগ্রাম নেয়, এবং সেটা একটা বড় ইনভেস্টমেন্ট হবে সরকারের জন্য। ওই যে আপনি যেটা বললেন যে ইনভেস্টমেন্ট হিসেবে দেখা, সেটা কি? সেটা হচ্ছে যে প্রতিটি মায়ের জন্য যদি 50,000 টাকার একটা প্যাকেজ দেয়। আমরা জানি যে সিজারিয়ান ডেলিভারি করতে এখন 30,000 টাকার বেশি সাধারণ হসপিটালে লাগে না, তাই না? আর দিন আরও কম লাগে। তাহলে 30,000 টাকা একটা সিজার যদি লাগে, সিজার হয়ে যাবে বা নর্মাল ডেলিভারি হয়ে যাবে। আর 20,000 টাকার ভিতরে তার এএনসি সহ, তার মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সহ, তার যে সমস্ত নিউট্রিশনাল ঘাটতি আছে সেটা কিন্তু দেওয়া যায়। এবং কন্ডিশন হবে যে তোমার কাছ জন্য এই টাকাটা বরাদ্দ, বাট তোমাকে এনসি নিতে হবে, তোমাকে এই সিস্টেমের ভিতরে দিতে হবে, এবং তোমাকে কিন্তু সেন্টারে যে ডেলিভারি করাতে হবে। এখন এই সক্ষমতা সরকারি হসপিটালের মাধ্যমে করানো যেতে পারে, বেসরকারির মাধ্যমে করানো যেতে পারে, দুটোর মাধ্যমে করানো যেতে পারে। আমি বলবো যে মিক্স, কারণ সরকারি হসপিটালে এর পুরো সক্ষমতা নাই। 30 লক্ষ ডেলিভারি হওয়ার সক্ষমতা তো সরকারি হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্রে নাই। তার মানে এলাকাভিত্তিক কিছু বেসরকারি হসপিটালকেও চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে আর সরকারি হসপিটাল আছে। তো এইটা যদি করা হয় তাহলে এটার জন্য খরচ হবে সরকারের 15,000 কোটি টাকা। কিন্তু সরকার তো এক বছরে এই 30 লক্ষ মাকে নিতে পারবে না। তো ধাপে ধাপে সরকার 10 লক্ষ করে নিক, 3 বছরে করে, দ্যাট মিনস 5,000 কোটি টাকা। এই যে 23,000 কোটি, 23,500 কোটি টাকা রাখা হলো, এখানে যদি 5,000 কোটি টাকা এই খাতে বরাদ্দ করে দেওয়া হয় এবং এই সিস্টেমটা করা হয়, এবং এটা যদি চালমান থাকে, তাহলে 3 বছর পরে 15,000 কোটি টাকা বছরে খরচ হবে। সরকার তো 3.5 লক্ষ কোটি টাকা খরচ করতে চাচ্ছে, তাহলে সেখানে 15,000 কোটি টাকা তো কোনো বিষয় না। তাহলে মাতৃমৃত্যু কিন্তু শূন্যের কোঠায় নিয়ে আনা সম্ভব। জি, ধন্যবাদ স্যার। আমরা আলোচনা করলাম স্বাস্থ্য বাজেট নিয়ে। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা স্বাস্থ্য বাজেট নিয়ে কথা বলছিলাম বাংলাদেশের অত্যন্ত খ্যাতিমান স্বাস্থ্য অর্থনীতিবিদ ডক্টর সৈয়দ আব্দুল হামিদ স্যার, অধ্যাপক, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাথে। বাংলাদেশের স্বাস্থ্য বাজেট আসলে বিপুল অঙ্কের টাকা সরকার বরাদ্দ দিয়ে থাকে, কিন্তু আমরা জানি যে আসলে বেশ কিছু অঙ্ক টাকা ফেরত যাচ্ছে, বেশ কিছু টাকা দুর্নীতিতে অপচয় হচ্ছে। এছাড়াও পরিকল্পনার অভাব রয়েছে। স্বাস্থ্য খাতে বরাদ্দকে আমরা আসলে ব্যয় হিসেবে দেখছি, বিনিয়োগ হিসেবে দেখছি না। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।